কি সমস্যা তোমার? তুমি বিছানায় শুয়ে এভাবে বাইম মাছের মুচড়া মুচড়ি করতেছো কেন? সারাদিন অফিস করে এসেছি, আমার শরীর খুবই ক্লান্ত। একটু চুপ করে শুয়ে আমাকে ঘুমাতে দাও। তো কি করব বলো? সারাদিন বাসায় একা একা থাকি, তোমার সঙ্গে কথা বলার একটু সময় পর্যন্ত পাই না। আর রাতের বেলা তুমি বাসায় এসে চুপচাপ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। আমার এভাবে ভালো লাগছে না, আমি তোমার সঙ্গে এভাবে থাকতে পারবো না। যদি ভালো না লাগে তাহলে এখান থেকে চলে যেতে পারো, আমি তো তোমাকে ধরে রাখিনি। তাছাড়া তোমাকে আমার ইচ্ছাতেও বিয়েটা করিনি যে বাধ্য হয়ে তোমার সাথে আমাকে সময় কাটাতে হবে। তোমাকে আমার ভালো লাগে না কেন তুমি সেটা বুঝতে পারো না? দেখো, আমি মানছি বিয়েটা পারিবারিকভাবে হয়েছে, এটা আমারও কোনো ইচ্ছে ছিল না। ফ্যামিলির মানুষজন সবাই জোর করে বলে চেপে দেয় তোমাকে বিয়ে করেছে, কিন্তু তাদের কাছে তো শুনেছিলাম তুমি যথেষ্ট ভালো মানুষ। কেন এখন কি তোমার আমাকে দেখে মনে হচ্ছে নাকি যে আমার চরিত্রে সমস্যা আছে? দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তোমাকে সেরকম কিছুই বলিনি। আমি শুধু বললাম যে এইভাবে থাকতে আমার ভালো লাগছে না। সারা দিন বাসায় একা একা থাকি, তারপর রাতে তুমি আমাকে একটুও সময় দাও না, এসে চুপচাপ ঘুমিয়ে যাও। আমিও তো মানুষ, আমারও তো কিছু চাহিদা আছে, তাই নাকি? তোমার চাহিদা পূরণের ব্যবস্থা তুমি নিজেই করে নাও। একটা মানুষের ভাত কাপড়ের চাহিদা ছাড়া আর কে চাহিদা থাকতে পারে সেটা আমার জানা নেই, আর জানার কোনো ইচ্ছা নেই। আমি আমার মতো জাস্ট বেঁচে থাকতে চাই। এই বলে পাশ করে শুয়ে পড়ে আকাশ। আর এদিকে নীলা বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে থাকে। তার প্রতিটা দিনই এমনভাবে কাটে। আকাশ সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে বাসায় এসে খাওয়া দাওয়া করে তারপরে চুপচাপ ঘুমিয়ে পড়ে। তাকে একটুও সময় দেয় না, তার সঙ্গে বসে একটু গল্প করে না, কোয়ালিটি টাইম কাটায় না। যদিও নীলা যথেষ্ট সুন্দরী এবং সবসময় পরিপাটি হয়ে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখে আকাশের সামনে নিজেকে প্রদর্শন করার জন্য, কিন্তু আকাশের সেদিকে কোনো খেয়ালই নেই। তার কথা একটাই, মা বাবা চেয়েছিল বলেই বিয়েটা করেছি, নয়তো বিয়েটাই করতাম না। কিন্তু এই বিষয়গুলো নীলা কোনোভাবেই মেনে নিতে পারছে না। দিয়ে সবাই মা বাবার পছন্দই করে, কিন্তু তার মানে এই নয় যে স্ত্রীকে তার অধিকার দেওয়া যাবে না। তাদের কখনো সেভাবে কাছে আসা হয়নি। বাসরাতে হয়তো নেশার ঘরে দুজন দুজনের কাছে এসেছিল, তারপর থেকে নীল আর কখনোই আকাশকে পায়নি। একা বিছানায় শুয়ে তারপরেও হাজার মাইলের দূরত্ব, এসব কিছু নীলা আর মেনে নিতে পারছে না। তাই সে ভাবতে লাগলো কাল আকাশের সঙ্গে এ ব্যাপারে খোলাখুলি কথা বলবে। রাত 3টে বেজে গেল, কিন্তু এখনো নীলার চোখে কোনো ঘুম নেই। আকাশের ঘুম ভাঙতেই হঠাৎ দেখতে পেল নীলা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে তখনও। তাই আকাশ নীলাকে বলতে লাগলো, সমস্যা কি তোমার? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাত অলরেডি 3টার কাছাকাছি বাজে, এখনও তুমি ঘুমাওনি নাকি অপেক্ষা করছো বয়ফ্রেন্ড কখন ফোন দিবে? দেখো, তুমি আমাকে সহ্য করতে পারো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু কখনোই আমার চরিত্র নিয়ে কথা বলবে না, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না, এটা তোমায় বলে দিলাম। কেন, তোমার কি মনে হচ্ছে তুমি ধোয়া তুলসী পাতা? শোনো, এই যুগের মেয়েদের সম্পর্কে আমাকে কখনোই কোনো কিছু শেখাতে এসো না। মেয়েদের সম্পর্কে আমি খুব ভালোই আইডিয়া রাখি। তারা কলেজ এবং ভার্সিটি লাইফে 10-12টা ছেলের সঙ্গে প্রেম করবে এবং তারপর মা বাবার পছন্দ মতো ছেলেকে বিয়ে করবে। এসব কিছুই আমার নখদর্পণে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু এতদিনে আমি তোমাকেই বুঝতে পারিনি। তুমি আসলে মনে মনে এসব চিন্তা ভাবনা নিয়ে চলাচল করো। ছি ছি ছি, তোমার মানসিকতা এতটা নিচু। দেখো, আমার মানসিকতা বিচার করো না, তাই তো আমি তোমাকে দেখি তুমি নিজে কেমন সেটা তুমি নিজেই বিচার করে দেখো। আমি ঘুমালাম, তোমার ইচ্ছা থাকলে ঘুমাতে পারো, নয়তো সারা রাত এভাবেই জেগে থাকো, তাতে আমার কিছুই যায় আসে না। এই বলে বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায় আকাশ। আর তার উপর কাজ শেষ করে আবারও বিছানায় এসে শুয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সারা রাত কেটে গেল, নীলা কোনোভাবেই ঘুম আসলো না। সে তো মেয়ে মানুষ, এবং পরিপূর্ণ একটা মেয়ে মানুষ, তার তো কিছু চাহিদা থাকতে পারে। কিন্তু আকাশ কেন এই বিষয়টা বুঝতে পারছে না, এটাই তার মাথায় ঢোকে না। তাকে দেখে তো মনে হয় না অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে আছে, কিন্তু তারপরেও কেন এই হীনমন্যতা? যদি আকাশের কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক থাকে এবং সে এই কথাটা নীলাকে বলে, তাহলে নীলা নিজেই তাকে ছেড়ে চলে যাবে, তার জীবনে বাধা হয়ে কখনোই থাকবে না। কিন্তু আকাশ কোনো কিছুই বলতে বাধ্য নয়। সে সবসময় চুপচাপ আর গম্ভীর থাকতেই পছন্দ করে। এখানে সবচাইতে সমস্যার ব্যাপার হলো, বিয়ের পরপরই আকাশ যেখানে চাকরি করে সেখানে নীলাকে নিয়ে চলে এসেছে শহরের বাড়ি। এখানে কোনো আত্মীয় স্বজন নেই, তারা ভাড়া বাসায় থাকে। তাই সবসময় নীলাকে একা একাই সময় কাটাতে হয়। কিন্তু আকাশ তো সারাদিন অফিসে থাকে,
কথা বলার জন্য অনেক মানুষ পায়, তাই তার বাসায় এসে কথা না বললেও চলে। এভাবেই কাটে প্রতিদিন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নীলা আকাশ এবং তার জন্য নাস্তা বানায়। সকাল 11টার দিকে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যায়। নীলা খাবার নিয়ে নাস্তার টেবিলে চলে আসে আর তারপর আকাশকে খাবার বেড়ে দিয়ে বলতে থাকে, আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি কি আমার কথাটা শুনবে? দেখাও তো, ন্যাকামি করার কিছুই নেই, যা বলার বলে ফেলো। টাকা লাগলে এটিএম কার্ড তো তোমার কাছে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। অযথায় আদিক্ষেতা দেখাতে আমার কাছে এসো না। আমার প্রথম প্রশ্ন, তোমার যদি আমাকে পছন্দ নাই হয়ে থাকে তাহলে তুমি আমাকে বিয়ে কেন করেছো? কেন আমার জীবনটা কিভাবে নরক বানিয়েছো? আমার ফ্যামিলির মানুষ, তাই তো আমি বিয়ে করি, তাই বিয়েটা করেছি, ব্যাস এইটুকুই। তোমার ফ্যামিলির মানুষ চাইলেও আর তুমি যেটাই করে নাচতে বিয়ে করতে চলে গেলে, কিন্তু একটা বার এটা ভাবলে না তুমি যে মানুষটাকে ভালোবাসতে পারবে না, যে এই মানুষটাকে সময় দিতে পারবে না, সেই মানুষটার জীবন নিয়ে খেলা করার অধিকার আদৌ কি তোমার আছে? এখানে এত কিছু ভাবাভাবির কি আছে? সেই ছোটবেলা থেকেই দেখে আসছি মেয়ে মানুষ মানে সংসার সামলাবে, বাসায় থাকবে, বাচ্চা কাচ্চা লালন পালন করবে, রান্না বান্না করবে। দেখো, আগের যুগ এখন আর নেই, এখন সময় পাল্টেছে, সময়ের সাথে সাথে মানুষ এখন আপডেট হয়েছে। এখন আর নারী মানে শুধু ঘরে বসে থেকে সংসার এবং সন্তান পালন নয়, নারী মানে সবকিছুই করতে পারে। ও আচ্ছা, তাহলে তোমার যখন এতই সমস্যা, তাহলে আমাকে বিয়েটা কেন করেছো? তোমার পছন্দ মতো কোনো ছেলেকে বিয়ে করে নিলেই তো পারতে। আকাশের এই কথাগুলো নীলার একটুও ভালো লাগছিল না, খুব কষ্ট লাগছিল, কিন্তু তারপরেও সে নিজেকে একটু সামলে নিল। কারণ বিয়ে মানুষের জীবনে একটাই হয়, যদি কোনোভাবে মানিয়ে নেওয়া যায়। আর তারপর আকাশকে বলতে লাগলো, দেখো, আমি ফ্যামিলির বড় মেয়ে, আমার উপর অনেক দায়িত্ব, চাইলেও আমি বিয়েটা না করে থাকতে পারতাম না, কারণ আমরা 3 বোন। আমার পর ছোট বোনদের পড়াশোনার বিয়ের দায়িত্ব আমার বাবার কাঁধে। তাছাড়া বাবার কাছে শুনেছিলাম তুমি শিক্ষিত, শহরে থাকো এবং চাকরি বাকরি করো, তাই ভেবেছিলাম হয়তো তুমি মেন্টালি গ্রামের মানুষের মতো হবে না, তুমি অন্যরকম শহরের মেন্টালিটি হবে। মানুষকে নিয়ে এত অগ্রিম চিন্তা করা একদমই ঠিক নয়, এটা এখন তো বুঝতে পেরেছো। তাই নেক্সট টাইম কাউকে নিয়ে চিন্তা করার আগে 10 বার ভেবে নিবে। বাই দ্য ওয়ে, আমার খাওয়া শেষ, আমি উঠছি। এই বলে আকাশ খাওয়া শেষ করে খাবার টেবিল থেকে উঠে গেল। নীলার খাবার গলা দিয়ে নামলো না। খাবার নামবেই বা কি করে? যার সঙ্গে সে সারাটা জীবন কাটানোর চেষ্টা করছে, তার মেন্টালিটি তার সাথে মেলে না, সে তাকে একটুও বুঝে না, ভালোবাসা তো অনেক দূরের কথা। এই বিষয়গুলো নীলাকে অনেক বেশি কষ্ট দেয়। আর মনে মনে ভাবতে থাকে, কেন যে বিয়েটা করতে গেলাম। আজকে যদি মা বাবা আর পরিবারের কথা চিন্তা না করতাম, তাহলে হয়তো এমন দিনটা আজ হতো না। তাছাড়া আকাশের পরিবারও পিছিয়ে ছিল না। নীলাকে দেখা মাত্রই তারা পছন্দ করে ফেলে এবং নিজেদের ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব দেয়। হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই হয়েছিল। চলুন আপনাদেরকে একটু বিস্তারিত বলি। আজ থেকে 2 মাস আগের ঘটনা। সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আকাশ। তখনই তার আম্মুর ফোন। কিরে বাবা, কেমন আছিস? এই তো আম্মু, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তোমাদের কি অবস্থা? তোমরা কেমন আছো? এই তো বাবা, ভালোই আছি। তোকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছিলাম, তুই কি এখন ফিরে আছিস? বলে ফেলো আম্মু, এই তো অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, সমস্যা নেই, বলো কি বলবে। তখনই আকাশের আম্মু নীলার ব্যাপারে আকাশকে বলে। এই কথা শুনে আকাশ তার আম্মুকে বলে, দেখো আম্মু, এটা তো তোমরা সবাই খুব ভালো করেই জানো, আমার পার্সোনালি কোনো মেয়েকে পছন্দ নয়। ইনফ্যাক্ট প্রেম ভালোবাসার মতো জিনিসগুলোতে নিজেকে কখনোই জড়াইনি। তাই তোমরা যার সঙ্গে বিয়ে দাও না কেন, আমার কোনো আপত্তি নেই। জানতাম বাবা তুই এরকমটাই বলবি, কারণ তুই আমার সন্তান। তোকে ছোটবেলা থেকে আমি নিজের হাতে মানুষ করেছি। তোর কখন কি প্রয়োজন, কখন কি ইচ্ছে হয়, সেটা আমি খুব ভালো করেই জানি, অন্য কেউ না জানলেও। ঠিক আছে আম্মু, এখন তাহলে আমি রাখছি, আমার অফিসের টাইম হয়ে গেছে। আমি পরে একবার সময় করে তোমাকে কল করে নেব। এই বলে আকাশ ফোনটা কেটে দেয়। আর তার আম্মুও খুশি মনে ফোনটা কেটে দিয়ে আকাশের আব্বুকে বলতে থাকেন, দেখলে তো, তোমাকে বলেছিলাম না আমার ছেলে কখনোই আমার মুখের ওপরে কোনো কথা বলবে না। সে তো পরিষ্কার জানিয়ে দিয়েছে, যে মেয়েকে আমাদের পছন্দ হয় সেই মেয়েকেই যেন আমরা এই বাড়ির বউ বানিয়ে নিয়ে আসি। এতে তার কোনো আপত্তি নেই, তার শুধু সংসার করতে পারলেই ছাড়া। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু বিশ্বাস করো এই বিষয়টা আমার একটুও ভালো লাগছে না। কারণ এই যুগের ছেলে মেয়ে বলে কথা, তাদের নিজেদের মধ্যে কথা বলে নিলে ভালো হতে পারে। পরে যদি আবার কোনো ঝামেলা হয়, তখন আমাদের উপর দোষ না আসে। এই ব্যাপারে তুমি একমাত্র নিশ্চিত থাকতে পারো,
আমাদের ছেলে বলে কথা, সে কখনোই এমন কিছু করবে না যেটা আমাদের মান ইজ্জতে বাদ দেয়। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই যেন সত্যি হয়, উল্টাপাল্টা যেন কিছুই কখনো না হয়। এই বলে তারা দুজনে মিলে রেডি হয়ে নিল মেয়ের বাড়িতে যাওয়ার জন্য। তারা দুজন বললে ভুল হবে, ওনাদের বড় মেয়ে, মেয়ের জামাই আর ওনারা দুজন। তাদের পাশের গ্রামেই ছিল মেয়ের বাড়ি, তাই যেতে খুব বেশি সময় লাগলো না। এদিকে বড় মেয়েকে দেখতে আসবে বলে কথা, সবাই সকাল থেকে রান্না করে কাজ করছে। মতিন সাহেব দৌড়াদৌড়ি করছেন আর এইসব কিছু তদারকি করছেন। ওনার 3 মেয়ে, সবার বড় নীলা, তারপর দীপা আর রিপা। এখন নীলার বিয়ের কথা চলছে। নীলা এই বছরই অনার্স কমপ্লিট করেছে। যদিও গ্রামের মেয়ে, কিন্তু তার পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহ আছে। তার পরিবারের বিরুদ্ধে গিয়ে এতদিন নিজের পড়াশোনা কন্টিনিউ করেছে, কিন্তু এখন মতিন সাহেব স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আর নীলার পড়াশোনা চালাতে পারবেন না। এবার নীলাকে বিয়ের পিড়িতে বসতেই হবে। যদিও নীলা এই বিয়েটা করতে একদমই রাজি ছিল না, কারণ সে মনে আশা নিয়ে পড়াশোনা করেছে, একটা চাকরি বাকরি করার ইচ্ছা ছিল। কিন্তু মতিন সাহেবের তাতে ঘোর আপত্তি। তিনি মেয়েকে কোনোভাবেই বাইরে চাকরি করতে দিবেন না। মেয়ে মানুষ মানে বিয়ে করবে, বাচ্চা পালন করবে, সংসার করবে, ব্যাস। এটুকুতেই তিনি সীমাবদ্ধ রাখতে চান নিজের মেয়েগুলোকে। তাই মেয়ের অনিচ্ছা সত্ত্বেও তিনি পাত্র দেখা শুরু করে দেন। তাই আর নীলার ইচ্ছা না থাকলেও সে কিছু বলতেও পারেনি, আর করতেও পারেনি। বাবার ইচ্ছাকেই প্রাধান্য দিতে হয়। তাই তো সে সকাল থেকে নিজের ঘরে বসে বসে কান্না করছে। এদিকে তার আম্মু রান্না করে কাজ করছে, আবার ফাঁকে ফাঁকে মেয়ের কাছেও আসছে, মেয়েকে এটা সেটা বুঝাচ্ছে। দেখ মা, আমরা গরিব ঘরের মানুষ, আমাদের এত পড়াশোনা বা চাকরি বাকরি করার কোনো ইচ্ছে নেই। ঠিক মতো খেয়ে পড়ে বাঁচতে পারলেই হলো। পড়াশোনা তো অনেক দূর করেছিস, এখনো তো আমাদের কথা শোনার বিয়েটা করে নেই। ছেলেটা ভালো, শহরে থাকে, চাকরি করে। ঠিক আছে, বললাম তো, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। তোমাদেরকে এই ব্যাপারে আমি আর কোনো কিছুই বলবো না। যেখানে তোমরা আমার কোনো কথা শুনবে না, সেখানে কথা বলে আর কি লাভ আছে? আপু প্লিজ, আমরাও তোকে রিকোয়েস্ট করছি, তুই প্লিজ বিয়েটা করে নে। এখন আর বিয়েতে অমত করিস না। তুই তো এতদূর পড়াশোনা করেছিস, আমাদের পড়াশোনা তো সবে মাত্র শুরু। প্লিজ আপু, তোকে রিকোয়েস্ট করে বলছি, তুই আমাদের পথে কাঁটা হয়ে দাঁড়াস না। ঠিক আছে, তোরা সবাই যখন বলছিস, আমি আর অমত করলাম না। তোদের ইচ্ছেকেই গুরুত্ব দিলাম। আমার কপালে যা আছে তাই হবে। এত কিছু চিন্তা করে তো আর কোনো লাভ নেই। আল্লাহ কপালে যেটা লিখে রেখেছে সেটা আজ না হোক কাল হবেই। তাই আমি না হয় ভাগ্যকেই মেনে নিলাম। দেখো, মন খারাপ করিস না, আমরা গরিব ঘরের মানুষ, আমাদেরকে সব সময় সব কিছু চিন্তা করে তারপর চলতে হয়। তাই তোকে রিকোয়েস্ট করে বলছি, মন খারাপ করিস না, ভাগ্যকে মেনে নে। এ বলে তিনি আবারও রান্নাঘরে চলে যান। এদিকে দীপা আবারও নীলাকে বলতে থাকে, দেখ আপু, আব্বুর কাছে শুনেছি ছেলেটা নাকি শহরে থাকে, সেখানে কোনো ভালো একটা কোম্পানিতে চাকরি করে, মাস শেষে ভালো টাকা বেতন পায়। তোর জীবন তো একদম সেটেল হয়ে গেল। দেখ, পৃথিবীর অন্য কেউ আমাকে না বুঝুক, আমি ভেবেছিলাম আমার বোনের অন্তত আমাকে বুঝবে, আমার খারাপ সময় আমার পাশে দাঁড়াবে। কিন্তু এখন দেখছি আমার বোনরাই সবার আগে আমার পাশ থেকে সরে গেল। আপু, তুই এভাবে কেন বলছিস? আমরা তোর আপন মায়ের পেটের বোন, সবসময় তোর পাশে ছিলাম আর সবসময় তোর পাশে থাকবো। এটা নিয়ে তুই কখনো মন খারাপ করিস না। তবে ছেলেটা ভালো। শোন, ভালো ছেলেকে কখনোই হাতছাড়া করতে হয় না। বিয়েটা করিনি, জীবনে অনেক সুখী হবি। আর যদি কপালে থাকি তো তাহলে শ্বশুর বাড়িতে গিয়েও পড়াশোনা আর চাকরি বাকরি যেটাই করতে চাস না কেন করতে পারবি। দেখবে কোনো সমস্যা হবে না। থাক, তোদেরকে আর আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। আমার কপালে যা আছে তা তো হবেই। আমি সেই সব কিছু নিয়ে চিন্তা করছি না। তোরা চিন্তা করিস না, তোদেরকে মুক্তি দিয়ে আমি চলে যাব। তারপর তোদের যা ভালো লাগে তাই কর। দীপা কখন খুব ভালোভাবেই বুঝতে পারে তার বোনের মন বড্ড বেশি খারাপ। তাই সে আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। আর এদিকে নীলা তখনও সেখানে বসে কান্না করতে লাগলো। কিন্তু এসব করে আর কোনো লাভ নেই। নীলা অনেক চেষ্টা করেছিল বিয়েটা আটকানোর জন্য, আর কয়েক বছর পর বিয়েটা করার জন্য, কিন্তু সেরকম কিছুই হলো না। তার বাবা পরিষ্কার জানিয়ে দিয়েছে নীলাকে হয়তো বিয়ে করতে হবে, আর নয়তো পরিবারের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে হবে। নীলা তার বাবা মা এবং পরিবারের সঙ্গে কখনোই সম্পর্ক খারাপ করতে চায় না। তাই সে তার বাবার কথা মতো বিয়ের কথাতেই রাজি হয়ে গেল। দুপুর 2:30টার কাছাকাছি বাড়ির সদর দরজার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে 3-4 জন মানুষ নেমে বাড়ির ভিতরে প্রবেশ করে। তখনই মতিন সাহেব তাদের কাছে এগিয়ে যান, তাদের সঙ্গে কুশল বিনিময় করে বাড়ির ভিতরে আসতে বলেন। সবাই মিলে বাড়ির ভিতরে আসলেই তাদেরকে বসার ঘরে বসতে দিয়ে তারপর
নীলার সঙ্গে দেখা করতে দেন। তারা একে একে নীলাকে অনেক প্রশ্ন করতে থাকেন। তা মা, তুমি নাকি অনার্স পর্যন্ত পড়াশোনা করেছো? হ্যাঁ আন্টি, আপনি একদম ঠিক শুনেছেন, আমি অনার্স কমপ্লিট করেছি। ও আচ্ছা, তাহলে তো এটা খুব ভালো ক্ষমতা। তুমি আমার এই ছেলে সম্পর্কে কতটুকু শুনেছো জানি না। আমার ছেলে শহরে একটা ভালো প্রাইভেট কোম্পানিতে জব করে, মাস শেষে ভালো টাকা বেতন পায়। বিয়ের পর তোমাদের সংসার জীবনে অনেক সুখের হবে। হ্যাঁ, আমার মা একদম ঠিক কথাই বলেছে। তাছাড়া আমার ভাই ছেলে হিসেবে যথেষ্ট ভালো। নিজের ভাই বলে বলছে না, এখনো পর্যন্ত কখনো কোনো মেয়ের সঙ্গে প্রেম করা তো দূরের কথা, কথা পর্যন্ত বলতে দেখিনি। তুমি নিজেকে ভাগ্যবতী মনে করতে পারো যে আমার ভাইয়ের মতো ছেলের সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে। এক নাগাড়ে কথাগুলো বলল আকাশের বোন, আর তারপরেই চুপ হলো। আর এদিকে সবকিছুই চুপচাপ শুনছিল আর মনে মনে ভাবছিল, এত ভালো ছেলের জন্য কেন এই দরিদ্র ঘরের মেয়েকে বিয়ে করতে এসেছে, এটাই তার মাথায় ঢুকছে না। তারপরে সে কোনো প্রশ্ন করলো না, চুপচাপ সেখানেই বসে রইল। কারণ মা বাবার কথা তারা যাই কিছু বলুক না কেন, কোনো উত্তর দেওয়া যাবে না, সবকিছুই চুপচাপ শুনতে হবে। যাই হোক, অনেক জল্পনা কল্পনা করার পর তারা নীলাকে পাত্রী হিসেবে সিলেক্ট করলো। আর নীলার বাবাকে বলল, দেখুন, আমার ছেলে তো শহরে চাকরি করে। আপনাদের মেয়ের ব্যাপারে বলেছি, আমার ছেলে কোনো আপত্তি নেই। তবে আমি আপনাদের মেয়ের একটা ছবি নিয়ে যেতে চাই আমার ছেলেকে দেখানোর জন্য। আর এই নিন, এটা আমার ছেলের ফটো, আপনারাও দেখে নেবেন। আমার ছেলে এখন আসতে পারবে না, যা বলার আমাকে আপনাদের বলতে হবে। কিন্তু বোন, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আপনার ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দেব, তার সঙ্গে একবার সরাসরি কথা বলেন, আমার প্রয়োজন ছিল। এই কথাটা শোনা মাত্রই আকাশের বোন নীলার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখুন আঙ্কেল, এইসব ব্যাপার নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি আমাদের উপর ভরসা রাখতে পারেন। আমার ভাই কোনো কানা ল্যাংড়া নয় যে আপনার চিন্তা করতে হবে। আমার ভাই সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক একজন মানুষ, সেটা আপনারা বিয়ের দিনেই দেখতে পারবেন। আমার ভাই এখানে না আসলে তো আর বিয়ের কাজ হবে না, তাই না? তবে এখন সে অফিসের কাজে একটু বেশি ব্যস্ত আছে, এখন আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনাদের ছেলের ছবি দেখেও আমাদের পছন্দ হয়েছে, আমরা বিয়েতে রাজি আছি। আপনারা চাইলে খুব তাড়াতাড়ি বিয়ের কাজ শেষ করতে চাই। নীলার আম্মু এই কথাটা বলতে এটা শুনে আকাশের আম্মু নীলার আব্বু আম্মু দুজনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, দেখুন, আমাদের তো আপনাদের বাড়ির মেয়েকে বউ বানিয়ে নিয়ে যেতে কোনো সমস্যা নেই। তবে একটা ছোট্ট কথা বলি, যেহেতু আমাদের ছেলে শহরে থাকে এবং মোটামুটি ভালো একটা কোম্পানিতে চাকরি করে, তাই ছেলের ঘর সাজিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। কারণ আপনাদের মেয়ে তো আর আমাদের সঙ্গে থাকবে না, আমার ছেলের সঙ্গে থাকবে। তাছাড়া সেখানে তার বন্ধু বান্ধব, অফিস সহকারী অনেকেই আছে, তারা তো মাঝে মধ্যে বাসায় আসবে আর জানতে চাইবে শ্বশুরবাড়ি থেকে ঠিক কী কী নেওয়া হয়েছে। ঠিক আছে বিয়ান সাহেব, ভাইয়ের ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। আমি একজন মেয়ের বাবা, আর এসব কিছু আমি খুব ভালো করেই জানি, কারণ আমিও তো বিয়ে করেছি। দেখুন ভাই সাহেব, মনে কষ্ট নেবেন না। তারপরও একটা কথা আপনাকে একটু স্পষ্ট করে বলি, আপনারা যখন বিয়ে করেছিলেন তখন অন্যরকম একটা যুগ ছিল, এখন যুগ বদলে গেছে। ঘরের জিনিসপত্রগুলো একটু দামি দেখে দিবেন, যাতে আমার ছেলেকে তার বন্ধু বান্ধব এবং অফিস সহকারীদের সামনে নিচু না হতে হয়। কথাটা শুনে নীলার বাবার মুখটা একটু গোমরা হয়ে গেল। যেখানে নুন আনতে পান্তা ফোড়াই সেখানে জিনিসপত্র দিবে, সেটাই তো অনেক, আর দামি জিনিসপত্র দেওয়া তো বিলাসিতা। কথাটা শুনে নীলার বাবার মুখটা একটু গোমরা হয়ে গেল। যেখানে নুন আনতে পান্তা ফোড়াই সেখানে জিনিসপত্র দিবে, সেটাই তো অনেক, আর দামি জিনিসপত্র দেওয়া তো বিলাসিতা মাত্র। তারপরেও সেটা মেহমানদেরকে বুঝতে না দিয়ে নীলার বাবা তাদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, বিয়ান সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমার বড় মেয়ের বিয়ে বলে কথা, আমি আমার মতো যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব। কথাটা যেন হজম করতে পারলো না আকাশের বড় বোন আর বোনের জামাই। আকাশের বড় বোন তখন নীলার বাবার মুখের উপরেই বলে ফেলল, সম্ভব মানে আপনি কি বোঝাতে চাইছেন? ঠিক বুঝতে পারলাম না। আপনার মেয়ে আমাদের পরিবারের একমাত্র বউ হয়ে যাচ্ছে, তার উপর আবার আমার ভাইয়ের মতো একটা ছেলে বিয়ে করলে মানুষ লক্ষ লক্ষ টাকায় এমনিতেই যৌতুক দিতে চায়, কিন্তু আমরা আপনাদের কাছে যৌতুক চাই না, শুধু বলেছি আপনার মেয়ের প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে দিবেন। নীলার আব্বু কোনো কথা বলার সাহস পাচ্ছিল না, তাই নীলার আম্মু নিজেই বলতে লাগলো, ঠিক আছে মা, তোমরা কোনো চিন্তা করো না, আমরা সব জিনিসই দামি দেওয়ার চেষ্টা করব,
যাতে শ্বশুরবাড়িতে আমার মেয়ের মান ইজ্জত রক্ষা পায়। এই বলে তারা সেদিনের মতো কথা বলা শেষ করলো। আর তারপরে আকাশের আব্বু আর আম্মু তার বোনের জামাই তাদের বাড়িতে চলে আসে। মেহমান বাড়ি থেকে বের হতে না হতেই নীলা তার আব্বু আম্মুকেও ডেকে বলতে লাগলো, আমি কি তোমাদের কাছে এতটাই বেশি বোঝা হয়ে গেছি যে এখন আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিতে চাইছো? মেয়ের কষ্টটা বুঝতে পারে নীলার আম্মু, কিন্তু ওনার কিছু করার নেই। মেয়েকে বিয়ে তো দিতেই হবে, তাই তিনি মেয়েকে সান্ত্বনা স্বরূপ বলতে থাকেন, দেখ মা, এগুলো নিয়ে তোকে কেন চিন্তা করতে হবে না। তুই বিয়ে করবি, শ্বশুরবাড়ি যাবি, সংসার করবি, নিজের সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে রাখবি। হ্যাঁ রে মা, তোর মা একদম ঠিক কথাই বলেছে। এইসব কিছু নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোর কোনো চিন্তা নেই। তুই শুধু বিয়ের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত কর। এই বলে নীল আর আব্বু আম্মু দুজনেই সেখান থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে নীলা নিজের রুমে এসে মন খারাপ করে বসে রইল। তখনই দীপা এখানে আসে আর নীলাকে বলতে থাকে, দেখ আপু, একে তো আমার পড়াশোনা, আর দ্বিতীয় ততই খুব ভালো করে জানিস আমি একটা ছেলের সঙ্গে রিলেশনে আছি। তোর বিয়ে না হলে আপু কোনোভাবেই আমাকে বিয়ে করতে দেবে না। তাই প্লিজ তোকে রিকোয়েস্ট করে বলছি, আমার সব থেকে পর থেকে সরে দাঁড়া। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আমি তোদের সবাইকে শান্তি দিয়ে তারপরেই চলে যাব। আমি কখনোই তোদের পথে কাটা হয়ে দাঁড়াবো না, কারণ আমি তোর বোন। নিজের ক্ষতি করব, কিন্তু আমার কারণে আমার বোনদের কোনো ক্ষতি হোক এটা আমি কখনোই চাইবো না। ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। এই কথা বলে দীপা নীলা রুম থেকে বের হয়ে চলে যায়। এরপর দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ সময় চলে গেল। হঠাৎ করেই নীলার মোবাইলে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। নীলা যেহেতু সচরাচর অচেনা নাম্বারে ফোন রিসিভ করে না, তাই কয়েকবার রিং হওয়ার পরেও ফোন রিসিভ করেনি। তখনই ছোট্ট একটা মেসেজ আসে। নীলা মেসেজটা ওপেন করে মেসেজটাতে লেখাটা ছিল এমন, শুনলাম আপনার সঙ্গে আমার মা বাবা আপনার আর আমার বিয়ে ঠিক করেছে, তা বিয়েতে কি আপনার কোনো আপত্তি আছে? লেখার ধরনটা দেখিয়ে বুঝতে পারলো মেসেজটা তার হবু জামাই তাকে করেছে। তাই নীলা মেসেজটার উত্তর লিখলো, আমি আমার ফ্যামিলির বড় মেয়ে, না চাইলেও আমাকে অনেক কিছুই করতে হয়। তাই এই বিয়ের ব্যাপারে আমার সেরকম কোনো ইন্টারেস্ট নেই। আমার মা বাবা আমাকে যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব। আমারও সেম। আবার ফ্যামিলির মানুষজন চাই আমি বিয়ে করি, তাই বিয়েটা করছি। বিয়েতে আমার কোনো আগ্রহ নেই। যাই হোক, ভালোই হলো দুজন সেই মেন্টালিটির। কথাটা বলে নীলাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আকাশ ফোনটা কেটে দেয়। নীলা আকাশকে কিছু বলতে চাইছিল, কিন্তু সেটার সুযোগ আর পেল না। পরক্ষণে নিজেদেরকে ফোন করবে সেটার কোনো উপায় নেই, কারণ সে কখনো ফোনে রিচার্জ করে না। কাউকে কল দেওয়াও তার কম মনে হয়। যার তাকে প্রয়োজন পড়ে সে নিজেই নীলাকে ফোন দেয়। এই জন্য নীলার আর কখনোই নিজের থেকে দায়িত্ব নিয়ে রিসার্চটা করতে হয় না। আর করবেই বা কি করে, তার কাছে তো আর টাকা পয়সাও সবসময় থাকে না। এরপর দেখতে দেখতে আরো 3 দিন কেটে গেল। আজ নীলার গায়ে হলুদের কাজ সম্পন্ন হয়ে গেছে। আগামীকালই বিয়ে। তার মা বাবা টাকা পয়সার সংখ্যা একটু কম থাকায় তার কোনো অনুষ্ঠান করতে চাইলো না, কিন্তু বরপক্ষ পরিষ্কার জানিয়ে দিল তারা 100 জন বরযাত্রী নিয়ে নতুন বউকে নিতে আসবে। বড় মেয়ের বিয়ে বলে কথা, এলাকায় একটা মান সম্মান আছে, তো তাই নীলার বাবা তাদেরকে আসতে বলেন আর তারপর সবকিছু ব্যবস্থা করতে থাকেন। কিন্তু সবকিছুর ব্যবস্থা করাটা ওনার জন্য এতটাও সহজ ছিল না, কারণ হাতে কোনো জমানো টাকা ছিল না। সম্পূর্ণ টাকাটাই নিতে হয়েছে ধার দেনার উপর। পরের দিন যথাসময়ে সম্পূর্ণ নিয়মনীতি মেনে বিয়ের কাজ সম্পন্ন হলে নীলাকে নিয়ে আসা হয় আকাশের বাড়িতে। বাড়ির মুরব্বীরা নতুন বউকে বরণ করে ঘরে নিয়ে এসেছে। মোটামুটি বড়সড় একটা বাড়ি দেখে মনে হয় পুরনো জমিদার বাড়ির মতো। নীলা বাড়ির ভেতরে ঢুকেই চারপাশে চোখ বুলিয়ে একবার বাড়িটা বড় করে নিল। তাই তো এটা বুঝতে পারলো। তারপর নীলাকে তার বড় ননদ একটা রুমের ভিতর নিয়ে আসা আর বলতে থাকে, দেখো, এইটা আমার ভাইয়ের রুম, তোমরা এই রুমে থাকবে। এই বলে আকাশের বড় ননদ নীলাকে বিছানার উপর বসিয়ে দিয়ে এখান থেকে চলে গেল। তারপর আর কারোর আসা নামগন্ধ নেই। প্রায় 2 ঘন্টার বেশি সময় চলে গেছে, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। এদিকে রাত আনুমানিক 10:30টার দিকে আকাশের আম্মা আকাশের রুমে আসে। নীলাকে বিছানার উপর চুপচাপ বসে থাকতে দেখে তিনি বলতে থাকেন, কি ব্যাপার বৌমা, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? রাতে খাবার খাওয়ার সময় হয়ে গেছে, তো চলো আমার সঙ্গে সবাই মিলে একসঙ্গে বসে রাতের খাবার খাবো। ঠিক আছে আম্মু, সে না হয় গেলাম, কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। যদি কিছু মনে না করেন তো জিজ্ঞাসা করতে পারতাম। আরে বাবা, এটা নিয়ে এত হেজিটেশন করার কি আছে? বল না, কি বলে ফেলবে। দেখো, তোমাকে নিয়ে ওইসব কিছু চিন্তা করতে হবে না। আমার ছেলে একদম ঠিক আছে, আর তার যখন সময় হবে সে নিজে নিজে এই রুমে চলে আসবে।
শ্বশুরবাড়িতে নতুন এসেছে, বেশি কথা বললে সবাই বেয়াদব বলবে, তাই নীলা সবকিছু চিন্তা করে শাশুড়িকে আর কোনো কথা জিজ্ঞাসা করলো না। শাশুড়ির সঙ্গে খাবার খেতে চলে গেল। সবাই ছিল খাবার টেবিলে, শুধু নীলার স্বামী ছাড়া। খাওয়া দাওয়া শেষ হলে আবারও নীলার শাশুড়ির কথায় তার বর্ণনারত তাকে আকাশের রুম পর্যন্ত পৌঁছে দিল আর তারপর চলে গেল। রাত 12টা বাজে। বাসর ঘরে বসে নববধূ অপেক্ষা করছে তার স্বামীর জন্য, কিন্তু তার এখনো আসার কোনো নামগন্ধ নেই। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে সেটার উপর ঠিক নেই। ঘড়ি কাটা প্রায় রাত 1টা ছুঁই ছুঁই। তখনই কেউ একজন মাতাল অবস্থায় রুমে প্রবেশ করছে হেলে দুলে। এটা দেখে নীলা অনেকটা ভয় পেয়ে গেলেও নিজেকে একটু সামলে নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। আকাশ রুমে প্রবেশ করে কোনো রকমের দরজাটা লাগিয়ে দিল আর তারপরেই মাতাল মাতাল কণ্ঠে বলতে লাগলো, এই মেয়ে শোনো, চুপচাপ আমার বিছানা থেকে নেমে যাও, আমি ঘুমাবো। আকাশের এমন কথা শুনে নীলা বুঝতে পারে আকাশ ড্রিঙ্কস করে এসেছে। তাই সে আকাশের দিকে এগিয়ে যায়, তার হাত ধরে তাকে বিছানায় এনে বসায় আর তারপর তাকে বলতে থাকে, দেখুন, বিয়ের আগে তো আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন এই বিয়েতে আমার মত আছে কিনা, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে আপনি নিজেই এই বিয়েতে সম্মত ছিলেন না। তাহলে কেন করেছেন এরকমটা আমার সাথে? শোনো, শুধু তুমি না, পৃথিবীর কোনো মেয়েকে আমি বিয়ে করতাম না যদি না আমার পরিবার না চাইতো। যাই হোক, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। এই বলে টাল হয়ে বিছানায় শুয়ে পড়ে আকাশ। এদিকে নীলার হাতটা তার হাতে শক্ত করে ধরে রাখা ছিল। নীলা চাইলেও তার হাতটা ছাড়াতে পারছিল না। এক সময় ওই অবস্থাতেই আকাশ নীলাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। নীলা চাইলেও তাকে ছাড়াতে পারছিল না, তাই বাধ্য হয়ে সেখানেই শুয়ে পড়তে হয়। কিন্তু মদের বিশ্রী গন্ধে তার কোনোভাবেই ঘুম আসছিল না। কোনো রকম নাক চাপা দিয়ে শুয়ে আছে, কিন্তু তার নিঃশ্বাস নিতেও বড্ড কষ্ট হচ্ছে। এদিকে হুট করে আকাশ নীলার শরীরের বিভিন্ন স্থানে নিজের হাত দিয়ে স্পর্শ করতে থাকে, যেটা নীলা বুঝতে পেরে সেখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করছিল, কারণ সে কোনোভাবেই চাইছিল না তার জীবনের প্রথম মুহূর্তটা এভাবে কাটুক। কিছু করতে পারছিল না, আকাশের নেশাটাই তো বেশিই হয়ে গেছিল। তাই ওই মাতাল অবস্থাতেই সে নীলাকে নিয়ে সেই মুহূর্তটা পার করে ফেলে। বাসর রাত প্রতিটা মানুষেরই স্বপ্ন, তেমনি নীলারও মনে ছিল এই রাত নিয়ে হাজার স্বপ্ন। সে মনে মনে ভেবেছিল বিয়েটা যদি পরিবারের সম্মতিতেও হয়েও থাকে, তারপরেও এই সময়গুলো তো এসে তার স্বামীর সাথে নিজের মতো করে কাটাতে পারবে, কিন্তু সেটা আর হয়ে উঠল না। আকাশ তার সারা শরীরে এমনভাবে স্পর্শ করতে থাকে, পারছিল না। অবশেষে বাধ্য হয়ে নিজেই আকাশের কাছে নিজেকে সমর্পণ করে দেয়। পরের দিন সকালবেলা যখন আকাশ হুঁশে ফিরে আসলো, চোখ মেলে তাকিয়ে দেখলো নীলা তার বুকের উপর শুয়ে আছে, একদম বিবস্ত্র অবস্থায়। আকাশ নীলাকে ধাক্কা দিয়ে নিজের বুকের উপর থেকে সরিয়ে দিল আর তারপরেই নীলার ঘুম ভেঙে যেতেই ধমক দিয়ে বলতে লাগলো, কে কেমন অসভ্য মেয়ে রে বাবা, আমি সেটাই বুঝতে পারছি না। এভাবে বিবস্ত্র অবস্থায় কেউ থাকে? নীলা কোনো রকম নিজেকে একটু সামলে নিল আর তারপর জামা কাপড় ঠিক করে নিয়ে আকাশকে বলতে লাগলো, এখানে আপনি আমাকে কেন কথা শোনাচ্ছেন? এখানে আমার কি দোষ আছে? আপনি নিজেই তো এইভাবে আমার উপর অত্যাচার করেছেন। আমাকে কি কোনোভাবে ঠিক করতে দিয়েছেন? নিজেই তো এইভাবে শক্ত করে জড়িয়ে ধরে শুয়েছিলেন। আমি তো অনেকবার বলেছিলাম জামা কাপড় ঠিক করতে, কিন্তু আপনি তো আমাকে উঠতেই দেননি। মানে আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। রাতে কি আপনার সঙ্গে আমার হয়ে গেছে? আপনি তো এতটাই মাতাল ছিলেন যে কি থেকে কি করেছেন সেটা আপনার খেয়াল নেই। যাই হোক, জীবনে এমন সুন্দর মুহূর্ত এইভাবে কাটবে এটা আমি কখনো কল্পনাও করিনি। এই দেখেন, একদম বেশি কথা বলবেন না। আপনাকে তো আমি বলেই দিয়েছি, শুধুমাত্র মা বাবা চেয়েছি বলে আপনাকে বিয়েটা করেছি। এসব ফালতু কথা বন্ধ করুন আর চুপচাপ ফ্রেশ হয়ে এসে নিচে যান, আম্মুকে রান্নার কাজে সহযোগিতা করুন। আকাশের কাছ থেকে এমন ব্যবহারটা কখনোই নীলা আশা করেনি, কিন্তু কি আর করবে, ফ্যামিলির পছন্দে বিয়ে করেছে বলে কথা। এখন ইচ্ছা না থাকলেও সংসার তাকে করতেই হবে, আর সংসার না করেও কোনো উপায় নেই। নীলা তাদের বাড়ি থেকে নিয়ে আসা লাগেজ থেকে কাপড় বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় 20 মিনিট ধরে শাওয়ার নেওয়ার পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে। শাড়ি পরিধান করে নিজেকে একটু পরিপাটি করে তারপরেই নিচে চলে আসে। রান্নাঘরে আসতেই তার শাশুড়িমা তাকে বলতে থাকে, কি ব্যাপার বৌমা, তুমি এখন আবার এখানে আসতে গেলে কেন? তুমি যাও, আমার ছেলেকে সময় দাও। তাছাড়া তুমি তো এখানে আছে আর কয়েকটা দিন, তারপর তো আমার ছেলের সঙ্গে তোমাকে শহরে চলে যেতে হবে। তাই আমি চাই তুমি সবসময় আমাদের অতিথি হয়েই থাকো। কিন্তু মা, সেটা তো সম্ভব নয়, কারণ আমি আপনার পুত্রবধূ। আমাকে যেইভাবেই হোক আমার দায়িত্ব পালন করতেই হবে, আর যতদিন এখানে থাকি ততদিন আমি আপনাদের সেবা করতে চাই। বলেই নীলার শাশুড়িমা নীলাকে জড়িয়ে ধরেন আর তারপর বলতে থাকেন, ঠিক আছে বৌমা, কোনো সমস্যা নেই, তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। তবে তুমি সবসময় আমাদের কাছে এই বাড়ির মেয়ের মতো হয়েই থাকবে।
কারণ আমি পুত্রবধূর কাছে কখনোই সেকেলে শাশুড়ি হয়ে উঠতে চাই না। আমি আমার পুত্রবধূর সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক রাখতে চাই সব সময়। এই বলে তিনি নীলাকে দেখিয়ে দেন কি কি রান্না করতে হবে আর কিভাবে কি করতে হবে। নীলা সবকিছু বুঝে নিয়ে কাজ করতে থাকে। তাছাড়া নীলা যখন বাবার বাড়িতে থাকে তখন সে রান্না বান্নার কাজে খুবই পারদর্শী ছিল। তার রান্নার হাত যথেষ্ট পাকা, তাই সে কারোর সহযোগিতা ছাড়াই রান্নার কাজ করতে পারে। রান্না শেষ হলে নীলা সবাইকে ডাইনিং টেবিলে ডেকে নেয়, কিন্তু আকাশ তখনও আসেনি। তাই আকাশের আম্মু নীলাকে বলতে থাকে, বৌমা, আকাশ কোথায়? আকাশকে তো এখনো এখানে আসতে দেখলাম না। তুমি যাও, আকাশকে একটু ডেকে নিয়ে আসো, আর তারপর সবাই মিলে একসঙ্গে বসে নাস্তা করব। আচ্ছা আম্মু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এক্ষুনি আপনার ছেলেকে ডেকে নিয়ে আসছি। আপনারা সবাই নাস্তার টেবিলে বসুন, আমি ততক্ষণে চলে আসব। এই বলে নীলা রুমে চলে আসে। আর রুমে এসেই দেখতে পায় আকাশ তখনও ঘুমাচ্ছে। তাই নীলা আস্তে আস্তে আকাশের পাশে বসে আর তারপর আকাশের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আকাশকে বলতে থাকে। এমন কথা শুনে আকাশ কিছুটা রেগে যায় আর তারপরেই নীলাকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই যে শুনছেন, সবাই আপনার জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করছে। আপনি প্লিজ একটু ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে চলে আসুন। দেখতে পাচ্ছেন না আমি ঘুমাচ্ছি? আমাকে তো সকাল থেকে ঘুম থেকে ডেকে তোলার মানেটা কি? আপনার যদি এতই ক্ষুধা লাগে আপনি নিজে গিয়ে খেয়ে নেন না। আকাশের কাছ থেকে এমন আচরণ নীলা আশা করেনি, কিন্তু তারপরও কি আর করবে, মানুষের ব্যবহার তো আর সে বদলাতে পারবে না। তাই সে নিজেকে একটু কন্ট্রোল করে নিয়ে বলতে লাগলো, দেখুন, আমার ক্ষুধা পেয়েছে। ব্যাপারটা সেরকম নয়, পরিবারের সবাই টেবিলে অপেক্ষা করছে আপনার জন্য। আর আপনার আম্মুই আমাকে বলল আপনাকে ডেকে নিয়ে টেবিলে চলে যেতে, সবাই একসঙ্গে বসে নাস্তা খাবে। যত সব আজাইরা। ঠিক আছে যান, আমি আসছি। এই বলে মুখটাকে কালো মেঘের ন্যায় অন্ধকার করে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। আকাশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে তারপর নিচে চলে আসে আর সবাই মিলে একসঙ্গে বসে নাস্তা করে। তখনই আকাশের আম্মা আকাশকে বলে, তা বাবা, এখানে কয়দিন আছিস? তোর শ্বশুরবাড়িতে তো একবার যেতে হবে। দেখো আম্মু, ওইসব কিছু আমাকে দিয়ে হবে না। তোমাদের যদি ইচ্ছা থাকে তোমরা যেতে পারো, কিন্তু আমি যেতে পারবো না। আমার এসব কিছু একদম ভালো লাগে না। দেখ বাবা, এরকমটা বললে তো হবে না। তোদের নতুন নতুন বিয়ে হয়েছে, এখন দুজন দুজনকে সময় দেওয়ার সময়। দুজন দুজনকে সময় দিবি, জানবি, বুঝবি। এখন তোদের নিজেদের মধ্যে সময় কাটানো খুব দরকার। সে তো 2 দিন পর আমার সঙ্গে শহরে চলে যাবে, তারপর আমার সঙ্গে থাকবে। এখন আর আলাদা করে সময় দেওয়ার কি আছে? আমি এসব কিছু পারবো না। প্লিজ আমাকে এসব কথা আর বলো না, কোনো লাভ হবে না। এরপর আকাশের আম্মা আর কোনো কথা বলার সুযোগ পেল না। আর এদিকে নীলা এই কথাগুলো শুনে বড্ড মন খারাপ হলো। আকাশ চলে যাওয়ার পর আকাশের আম্মু নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখো বৌমা, প্লিজ তুমি মন খারাপ করো না। আমার ছেলেটা একটু ওই রকমই, কিন্তু কি করব বলো? দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি তো মেয়ে মানুষ, তুমি সব কিছুই ঠিক করে নিতে পারবে। তোমার উপর আমাদের ভরসা আছে। তুমি প্লিজ একটু নিজের মন থেকে চেষ্টা করো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে আপু, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি কোনো একদিন সফল হতে পারবো। হ্যাঁ, তোমার প্রতি অনেক দোয়া আর শুভ কামনা রইল। তুমি পারবে আমাদের ভাইটাকে বদলে দিতে। এই বলে সবাই সেখানে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো আর তারপর রুমে চলে আসলো। সেই দিন বিকেলে ছিল বৌভাতের অনুষ্ঠান। নীলাদের বাড়ি থেকে তার বাবা আর বোন এবং আত্মীয় স্বজনরা এসেছিল। সবাই মিলে সারা বিকেল অনেক আনন্দ করে কাটায়। আর তখনই হঠাৎ করেই নীলার ছোট বোন দীপা তাকে বলে ফেলে, আপু, তোরা কবে যাবি আমাদের বাড়ি? দুলাভাই কিছু বলেছে? না, উনি মুখের উপর না করে দিয়েছেন, ওই বাড়িতে তিনি যাবেন না। তাছাড়া তোরাও তো এরকমটাই চাইছিস। তোদের মনের আশা সফল হয়েছে। এখন থেকে তোরা একা একাই থাকতে পারবি। আর মনে হয় আমাকে নিয়ে কয়দিন পরেই শহরে চলে যাবে, তখন আর চাইলেও তোদের সঙ্গে দেখা করতে পারবো না। কথাটা শোনা মাত্রই দীপিকা কান্না করে দিল। সে তাই তো নিজের বিয়ে হয়ে যাক, কিন্তু নীলা এভাবে পর হয়ে যাবে বা দূরে চলে যাবে এটা সে কখনোই কল্পনাও করতে পারেনি। কারণ মায়ের পর বড় বোন একমাত্র মানুষ যে কিনা ছোট বোনদেরকে নিজের সন্তানদের মতো ভালোবেসে আগলে রাখে। যাই হোক, মন খারাপ করে তো কোনো লাভ হবে না, কপালে যা আছে সেটা তো হবেই। তাই নীলা তার বোনকে বলতে লাগলো, মন খারাপ করিস না, তুই তো ভালোবেসেই বিয়ে করেছিস। আশা করি তুই জীবনে সঠিক মানুষ আসবে, আর তখন তুই মা বাবার কাছ থেকে তোদের দেখাশোনা করিস। আর আমার তো মনে হয় সেটা আর হয়ে উঠবে না। এই বলে দুই বোন মিলে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে আর তারপর সন্ধ্যার দিকে দীপা আর তার বাবা নিজেদের বাড়িতে চলে যায়। নীলার আবারও মন খারাপ হয়ে পড়ে, কিন্তু কিছুই করার নেই। আবারও রাতের খাবার খেয়ে যখন বেডরুমে আসলো নীলা, দেখতে পেল আকাশ ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। নীলা আকাশের পিছনে গিয়ে দাঁড়ালো আর তারপর আস্তে আস্তে বলতে লাগলো,
দেখুন না, মানে আসলে আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। কি না হ্যাঁ মানে বলছেন, কি বলার বলে ফেলুন, আর চুপচাপ এখান থেকে চলে যান, আমাকে বিরক্ত করবেন না। আকাশের নীলার সঙ্গে এরকম আচরণ করার কোনো মানে খুঁজে পায় না নীলা। কিন্তু কি আর করবে, যে মানুষটার সঙ্গে কথাই বলতে পারছে না সেই মানুষটাকে তার কি বা জিজ্ঞেস করার থাকে। তারপরও যেটা বলার জন্য এসেছিল নীলা সেটা বলারই চেষ্টা করলো। না মানে বলছিলাম যে আসলে সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না, আর এদিকে পুরো ঘরে সিগারেটের গন্ধে ভরে গেছে। সিগারেটের কণ্ঠ সহ্য না হলে রুম থেকে বের হয়ে বাইরে চলে যেতে পারেন। আমার যেটা ভালো লাগে সেটা তো আমি আপনার জন্য ছেড়ে দিতে পারি না, আর পারবো না। আমাকে এসব কথা বলে কোনো লাভ হবে না, হয় মানিয়ে নিন নয়তো চলে যান। এ বলে ব্যালকনির রেলিংয়ের উপর থাকা সিগারেটের প্যাকেটটা নিয়ে আবারও একটা নতুন সিগারেট ধরায় আকাশ। আর তারপর আকাশ মনের সুখে সিগারেট টানতে থাকে। এদিকে কথার কোনো গুরুত্ব না পেয়ে মন বিষণ্ণ করে রুমে চলে আসে নীলা। আর তারপর বিছানায় এসে ঘুমানোর চেষ্টা করতে থাকে, কিন্তু আজও কোনোভাবেই ঘুম আসছিল না। ঘুম যেন হঠাৎ করে তার দুই চোখ থেকে চুরি হয়ে চলে গেছে, যার কারণে এখন আর তার ঘুম পায় না। নীলা প্রায় ঘন্টা খানেক ধরে বিছানায় শুয়ে আছে। তখনই হঠাৎ একজন বিছানায় শুয়েছে, মনে মনে ভাবলো হয়তো আকাশ, তাই আর চোখ না খুলে ঘুমিয়ে পড়লো। এরপর দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আর আজ সকালবেলা ঘুম থেকে উঠে আকাশ নীলাকে বলতে লাগলো, নিজের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নাও, কালকে আমার সঙ্গে শহরে যেতে হবে। কথাটা শুনে নীলা আকাশকে বলতে থাকে, দেখুন জানি আপনি না করবেন, কিন্তু তারপরও আপনাকে একটা কথা বলার ছিল। আপনি আজ 3-4 দিন ধরে আমাদের বাড়িতে আছেন, এখন আপনি আমার মতিগতি বুঝতে পারেননি, খেয়ালি না করে তাড়াতাড়ি বলুন কি বলবেন। না মানে আসলে এটাই বলতে চাইছিলাম যে শহরে চলে যাওয়ার পর তো আর চাইলেও মা বাবার সঙ্গে দেখা করতে পারবো না। যদি আপনি অনুমতি দেন তাহলে শহরে যাওয়ার আগে মা বাবার সঙ্গে একটাবার দেখা করে যেতাম। আচ্ছা ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আমি আপনার মা বাবাকে ফোন করে এখানে চলে আসতে বলবো, আর তারপর তাদের সঙ্গে দেখা হয়ে গেলে আমরা বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। না মানে আসলে আমি এটাই বলতে চাইছিলাম যে আমরা কি ওই বাড়ি থেকে একবার ঘুরে আসতে পারি না? ইউ জাস্ট শাট আপ। আমি কি বললাম আপনি শুনতে পাননি? আপনার কানের সমস্যা আছে নাকি? কানের সমস্যা থাকলে আগে ভাগেই কানের ডাক্তার দেখিয়ে নিন, তা না হলে পরে কিন্তু এর জন্য আপনাকে খুব বড় বিপদে পড়তে হতে পারে। আচ্ছা ঠিক আছে, যাব না ওই বাড়িতে, আপনি যেমনটা বলবেন। এই বলে নীলা কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আর এদিকে কিছুক্ষণ পরেই আকাশ নীলা আর বাবাকে ফোন দেয় আর বলতে থাকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জামাই বাবা, এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তোমাদের কি খবর? তোমাদেরকে বলেছিলাম একবার আমাদের বাড়ি থেকে ঘুরে যেতে, কিন্তু আসলে না। না মানে আসলে আমার সময় হয়ে উঠছে না, আমাকে আবার শহরে ফেরাতে যেতে হবে, আর আপনাদের মেয়ে আপনাদের সঙ্গে দেখা করতে চাইছে। আপনারা একটু আজ আমাদের বাড়িতে চলে আসুন, আপনাদের সঙ্গে দেখা করে তারপর বিকেলের দিকে ঢাকায় রওনা দিব। এটা তুমি কি বলছো বাবা? এই তো কয়দিন হলো তোমাদের বিয়ে হয়েছে, আর এখনই তোমার শরীমাকে নিয়ে তোমাদের বাড়ি যাব? এটা এলাকার লোকজন ঠিক ভালোভাবে নেবে না। তোমরা না হয় চলে আসো আমাদের বাড়িতে। দেখুন আমার আসলে সময় নেই, তাই আপনাদেরকে ফোন করে বলা। আপনাদের যদি নিজের মেয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা থাকে তাহলে চলে আসুন, নয়তো আমার কিছুই বলার নেই। এ বলে আকাশ ফোনটা কেটে দেয়। আর এদিকে নীলার বাবা তখন নীলার আম্মুকে এই কথাটা শোনায়। দীপা আড়াল থেকে এই কথাটা শুনতে পায়। দীপা কথাটা শুনে সঙ্গে সঙ্গে নীলাকে একটা ফোন দিল। নীলা 2বার রিং হতেই ফোনটা রিসিভ করে, আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পায়, কি রে আপু, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তোদের কি অবস্থা? তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আব্বুকে বলতে শুনলাম আব্বু আম্মু নাকি তোদের বাড়িতে যাবে। আমিও তো চলে আসবো আব্বু আম্মুর সঙ্গে। শুধু তুই একা কেন আসবি? রিপাকেও তোদের সঙ্গে নিয়ে আসবি, সবাই মিলে চলে আয়। তারপর তো শহরে চলে গেলে তোদের সঙ্গে আর কখনোই হয়তো দেখা হবে না। এই বলে নীলা ফোনটা কেটে দিল। আর তখনই রান্নাঘর থেকে তার শাশুড়ি মা তাকে ডাক দেয়। শাশুড়ি মায়ের ডাক শুনে নীলা রুম থেকে বের হয়ে সোজা রান্নাঘরে চলে গেল। তখনই তার শাশুড়ি মা তাকে বলতে লাগলো, বৌমা, শুনলাম তোমার বাবার বাড়ি থেকে মেহমান আসবে, তাদের জন্য তো রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। তুমি ঘরে গিয়ে বসে আছো, এভাবে কি চলবে? না আম্মু, বলুন আমাকে কি করতে হবে, আমি সব করে দিচ্ছি। আজ তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু আমার সঙ্গে হাতে হাতে একটু সাহায্য করো। সব রান্না আমি নিজেই করব। তোমাদের বাড়ি থেকে এই প্রথমবার আমাদের বাড়িতে মেহমান আসছে বলে কথা, তাদের জন্য সবই আপ্যায়ন আমি নিজেই করব। এই বলে নীলা তার শাশুড়ি মা ফ্রিজ থেকে মাছ, মাংস, সবজি, তরকারি, ডিম সবকিছু বের করে নিলেন। আর তারপর নীলাকে সহযোগী হিসেবে নিয়ে রান্না শুরু করে দিলেন। প্রায় 4-5 ঘন্টা ধরে চলল রান্নার পর্ব।
আর ইতিমধ্যে নীলার মা বাবা আর বোনেরা চলে এসেছে। সবাই মিলে অনেক আনন্দ করলো। সারাটা দুপুর আর বিকেল দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার উপক্রম। তখনই আকাশ নীলাকে বলতে লাগলো, আমাদের আর এখানে সময় নষ্ট করলে চলবে না, আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। যাক, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নাও, এক্ষুনি গাড়ি চলে আসবে, আমাদেরকে রওনা দিতে হবে। কোনো সমস্যা নেই, আমি সব কিছু গুছিয়ে রেখেছি। আমার আর বেশি সময় লাগবে না, এই তো 10-15 মিনিট সময় লাগবে শুধু রেডি হয়ে নিতে। এই বলে নীলার মা বাবার কাছে থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে গেল। আর তারপর রেডি হয়ে নিল। সন্ধ্যার আগেই নীলার মা বাবা তাদের বাড়িতে চলে গেল। আর সন্ধ্যার পরপর ওই নীলা আকাশ দুজনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। আর সেখানে আসার পর থেকেই তাদের জীবন আরো বিপর্যয়ময় হয়ে উঠতে লাগলো, যা আপনারা গল্পের শুরুতেই দেখতে পেয়েছেন। আকাশ প্রতিদিন অফিস থেকে সে নীলার সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে আবারও অফিসে চলে যায়। বাসায় আসার পর যতক্ষণ জেগে থাকে ততক্ষণ কম্পিউটারে কাজ করে। তাই নীলার সঙ্গে আর কখনোই তার কথা বলা, আড্ডা দেওয়া বা সময় কাটানো এটা হয়ে ওঠে না। যে ব্যাপারটা নিয়ে নীলা খুব খারাপভাবে ডিপ্রেসড হয়েছে। এটা শুধু নীলা না, আমাদের বর্তমান সমাজে যে কোনো মেয়ের ক্ষেত্রেই এরকম হবে। কারণ এখন সবাই শহরে থাকতে পছন্দ করে, একা থাকতে পছন্দ করে, কিন্তু একদম একা নয়। নিজের স্বামীর সঙ্গে সঙ্গে সময় কাটাতে চাই, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে চাই। কিন্তু আকাশ অফিসের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকতো, নীলাকে দেওয়ার মতো কোনো সময়ই তার থাকতো না। ইচ্ছা করেও নীলার কাছে আসতো না, নীলাকে কোনো সময় দিতে চাইতো না। এই কথাটা বলার কারণ হলো, ছেলে মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, চাইলে প্রিয় মানুষকে সমস্ত কাজের ফাঁকেও সময় দেওয়া যায়। নীলা প্রায় প্রতিদিনই আকাশ দুপুরের খাবার খেয়েছে কিনা সেটা জানার জন্য দুপুরের টাইমে ফোন দিত। আকাশ মাঝে মধ্যে প্রচন্ড বিরক্ত হয়ে নীলাকে রাগ দেখায়, তার সঙ্গে খারাপ আচরণ করে বকাঝকা করে, যে বিষয়গুলো নীলাকে খুব বেশি কষ্ট দেয় আর ভাবিয়ে তুলে। কিন্তু তার তো আর কিছুই করার নেই, কপালে যা আছে তা তো হবেই, আর সেটা তাকে মেনে নিয়েই সংসার করতে হবে। সংসার ছেড়ে চলে গেলে তো চলবে না, তাহলে তো হার মানা হলো। আর আজ যখন নীলা আকাশের সঙ্গে কথা বলে কোনো সমঝোতা করতে পারলো না, তাই সে মনে মনে সিদ্ধান্ত নিল নিজেও বাইরে কোথাও একটা চাকরি করবে, যাতে নিজেকে ব্যস্ত রাখতে পারে। তাই আজ রাতে যখন আকাশ বিছানায় আসলো, তখনই নীলা আকাশকে বলতে লাগলো, আমি ভাবছি আমিও কোথাও চাকরি করব। এইভাবে সারা দিন বাসায় বসে থেকে আমার কোনোভাবেই সময় কাটছে না, আর একাকিত্ব আমাকে খুব খারাপভাবে ভোগাচ্ছে। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, তাতে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। তুমি আমার স্বামী, আমাকে সবকিছু বলে তারপর আমাকে করতে হবে, তাই তোমাকে বললাম। সে চাকরি করো আর যাই কিছু করো না কেন, আমার কিন্তু বাসায় এসে সবকিছু তৈরি দেখতে চাই। ঘরে বউকে রেখে আমি বাসায় এসে কোনো কাজ করতে পারবো না। সেই সব ব্যাপার নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সব দিক থেকে সামলাতে পারবো ইনশাল্লাহ। আমাকে শুধু শক্তিটুকু দিয়েছেন। আকাশ তখন আর নীলার কথার কোনো উত্তর দিল না, চুপচাপ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন থেকে নীলা বিভিন্ন পত্রিকায় চোখ বুলায়, কোথাও কোনো চাকরির পোস্ট খালি আছে কিনা সেটা জানার চেষ্টা করত। আর যদি কোনো জায়গায় চাকরির কোনো খবর পেত, তাহলে সঙ্গে সঙ্গে সেখানে ফোন দিয়ে খোঁজ খবর নিত। 2-3 জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে, কিন্তু চাকরিটা আর হয়ে ওঠেনি। আর সকালবেলা ঘুম থেকে উঠে নীলা রান্না বান্না শেষ করে আকাশকে অফিসে পাঠিয়ে দিয়ে ডাইনিং রুমে বসে যখন খবরের কাগজটা হাতে নিল, তখনই দেখতে পেল বিশাল বড় একটা কোম্পানিতে বেশ কয়েকটা পোস্ট নিয়োগ চলছে। নীলা মনে মনে সিদ্ধান্ত নিল এখানে যোগাযোগ করবে আর চাকরির জন্য চেষ্টা করবে। যেমন চিন্তা তেমনই কাজ। সঙ্গে সঙ্গে মোবাইলটা হাতে নিয়ে ওই বিজ্ঞপ্তিতে দেওয়ার নাম্বারটাতে ফোন দেয়। 2 বার রিং হতেই কেউ একজন ফোনটা রিসিভ করলো, আর তখনই নীলা বলতে লাগলো, আসসালামু আলাইকুম, আমি নীলা ইয়াসমিন বলছি। খবরের কাগজে দেখলাম আপনাদের অফিসে বেশ কয়েকটা পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, আমি সেখানে ইন্টারভিউ দিতে চাই। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি আপনার সিভি আমাদের ইমেল করে দিন, তারপর আমরা যাচাই বাছাই করে আপনাকে জানাবো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। এই বলে নীলা ফোনটা কেটে দেয়। আর তারপর নিজের সমস্ত কাগজপত্রের ছবি আর ওই অফিসের ইমেল অ্যাকাউন্টে মেল করে পাঠিয়ে দেয়। তারপর কেটে যায় প্রায় 2 দিন। সেদিনও কোনো কাজ না থাকায় ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিল। তখনই হঠাৎ করে তার ফোনটা বেজে উঠল। নীলা ফোনটা হাতে নিয়ে দেখে 2 দিন আগেই সে যে নাম্বারটা দিয়ে চাকরির জন্য খোঁজ করছিল, সেই নাম্বারটা থেকে ফোন এসেছে। নীলা আর 7-5 চিন্তা না করে ফোনটা রিসিভ করলো, আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পেল, আসসালামু আলাইকুম, আপনি কি নীলা বলছেন, যে কিনা 2 দিন আগে আমাদের অফিসে চাকরির জন্য মেইল পাঠিয়েছেন? ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ আমি বলছি। ও আচ্ছা, ঠিক আছে। আমি আপনার সিভি আমাদের এমডি স্যারকে দেখিয়েছি, উনি বলেছেন আমি যেন আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডেকে নিয়ে আসি। আপনি কি আগামীকাল আমাদের অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য আসতে পারবেন? হ্যাঁ অবশ্যই, কেন নয়। আপনি
কোন দিন তা করবেন না। আমি কাল সময় মতো আপনাদের ঠিকানা অনুযায়ী চলে আসব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনার যদি আমাদের অফিস চিনতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে ফোন করবেন। আমি আপনাকে সব কিছু ডিটেলসে বলে দিব। সমস্যা নেই, সমস্যা হলে গাড়ি পাঠিয়ে দিব আপনাকে নিয়ে আসার জন্য। ধন্যবাদ আপনাকে, কিন্তু সেটার আর কোনো প্রয়োজন হবে না। আমি ঠিকমতো চলে যেতে পারবো। এই বলে ফোনটা কেটে দেয়। আর সেদিন রাতে যখন আকাশ বাড়িতে আসলো, নীলা এই খবরটা আকাশকে দিল। কিন্তু আকাশ সেরকম কোনো রিয়াকশন বোঝা গেল না। কোনো কিছু না বলেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি উঠে নীলা, কারণ আজ থেকে অফিসে যেতে হবে। আর অফিসে আজকেই তার প্রথম দিন, তাই তাড়াহুড়ো করে রান্নাবান্নার কাজ শেষ করে তৈরি হয়ে নিল। আর তারপরে আকাশকে ঘুম থেকে ডেকে তুললো। এই যে শুনছো, আমি তোমার নাস্তা তৈরি করে টেবিলে রেখে দিয়েছি। আর আমার নাস্তা তো আমি খেয়ে নিয়েছি। তুমি একটু কষ্ট করে আজ নাস্তাটা একা একা খেয়ে নিও। মানে কি এসবের? প্রতিদিন তো আমার সঙ্গে অথবা আমার পরে বসে নাস্তা খাও, কিন্তু আজ আমার আগে নাস্তা খেয়ে ফেলেছো মানে? না মানে আসলে কাল তো আমি তোমাকে বলেছিলাম আমাকে এক জায়গা থেকে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হয়েছে। আর আজ আমাকে সেখানেই যেতে হবে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সবকিছু করে নিয়েছি। তুমি একটু কষ্ট করে খাবারটা খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, যেখানে যাচ্ছ যাও, কিন্তু খালি হাতে ফিরে এসো না। নীলা তখন আচ্ছা ঠিক আছে এই কথা বলে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যায়। আধা ঘন্টা পর অফিসের রিসিপশনে এসে পৌঁছায় নীলা। আর তখনই রিসিপশন থেকে নীলাকে বলা হয়, ম্যাডাম, আমাদের স্যার এখন এসে পৌঁছয়নি। আপনার ইন্টারভিউ নিতে আরও আধা ঘন্টার মতো সময় হলেই হবে। আপনি প্লিজ আমাদের ওয়েটিং রুমে গিয়ে বসুন। আমি পিয়নকে বলে দিয়েছি আপনাকে ওয়েটিং রুমে বসাতে আর আপনার জন্য কফির ব্যবস্থা করতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু ম্যাডাম আমার এই সব কিছু লাগবে না। আমি নাস্তা করে তারপরে এসেছি। আমি আগে ভালো ইন্টারভিউটা দিতে চাই, চাকরিটা হয়ে গেলে বাঁচি। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। আমার মনে হয় আপনার চাকরিটা হয়ে যাবে, কারণ আমি স্যারকে দেখেছি। উনি খুব মনোযোগ সহকারে আপনার পেপারসগুলো দেখে তারপরে আপনাকে ডেকেছেন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে দোয়া করবেন আমার জন্য যেন চাকরিটা হয়ে যায়। তাহলে প্রথম মাসের স্যালারি পেয়ে আপনাদের সবাইকে মিষ্টি খাওয়াবো। ইনশাআল্লাহ ম্যাডাম, আপনার জন্য অনেক দোয়ার শুভকামনা রইল। আপনার মনের আশা পূরণ হোক আর আপনার চাকরিটা হয়ে যাক। বলেই নীলা অফিসের পিয়নকে ডেকে নিল। আর অফিসের পিয়নকে দিয়ে নীলাকে ওয়েটিং রুমে নিয়ে যেতে বলল। নীলা ওয়েটিং রুমে এসে বসে আছে। প্রায় 40 মিনিট পর পিয়ন এসে খবর দেয় অফিসের এমডি স্যার চলে এসেছে। নীলাকে এমডি স্যারের কেবিনে যেতে হবে। নীলা অফিসের পিয়নের সঙ্গে এমডি স্যারের কেবিনে চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে আছে। 5 মিনিট পর ভিতর থেকে ডাক আসে। নীলা ভিতরে যায়। আসসালামু আলাইকুম, আমি নীলা ইয়াসমিন। আমি আপনাদের কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি। হ্যাঁ, আমি সেটা জানি এবং আপনার পেপারসগুলো আমি দেখেছি। তো আপনি কোন পোস্টে নিযুক্ত হতে চাইছেন? আমরা তো 2-3টা পোস্টে লোক নিচ্ছি। দেখুন স্যার, আসলে আমি এর আগে কখনো কোথাও চাকরি করিনি, তাই চাকরি সম্পর্কে আমার সেরকম কোনো ধারণা নেই। আপনারা আমার যোগ্যতা আর মেধাকে যাচাই করে যেই পোস্টে নিযুক্ত করবেন আমি সেখানে চাকরি করতে রাজি আছি। যেহেতু আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, সেহেতু আমার প্রথম কাজে একটু ভুল ত্রুটি হতেই পারে। আশা করি আপনাদের সহযোগিতা পাবো এসব ব্যাপারে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আপনি আমাদের কোম্পানিতে নতুন বলে কথা, আপনাকে তো সমস্ত ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করতেই হবে। যাই হোক, তাহলে শোনেন, আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টে 2জন লোক প্রয়োজন। একজন অলরেডি আছে আর দ্বিতীয়জন হিসেবে আমি আপনাকে নিযুক্ত করতে চাইছি, যেহেতু আপনি বিজনেস স্টাডির স্টুডেন্ট। ওকে স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনাদের সহযোগিতা পেলে আমি সফলতার সাথে কাজে এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি বেতন কেমন চাইছেন? দেখুন, আমি তোমাদেরকে বললাম যে আমার চাকরির পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। আপনি আমাকে যাচাই বাছাই করে যে বেতন দেবেন আমি সেটাই নেব। আপনাদের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, আপনারা আমাকে ঠকাবেন না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি যখন আমাদের উপর এতটাই ভরসা করছেন, তাহলে আমি নিজে থেকেই আপনার স্যালারি ধরছি। আপনাকে আমি আমাদের আগের বর্তমান যে মার্কেটিং ম্যানেজার আছে তার চাইতে 10,000 টাকা বেশি দেব। ওনার বেতন 40,000 টাকা আর আমি আপনাকে 50,000 টাকা দেব। প্রথম মাসে 50,000 টাকা স্যালারি, এটা তো না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো অবস্থা। নীলা অনেকটা খুশি হয়ে বলতে থাকে,
আপনি সত্যি বলছেন তো স্যার? আপনি আমাকে 50,000 টাকা স্যালারি দেবেন? হ্যাঁ, অবশ্যই। কেন নয়? আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি যথেষ্ট ট্যালেন্টেড এবং যথেষ্ট সফলতার সঙ্গে কাজ করতে পারবেন। আপনি যথেষ্ট স্মার্ট ও তা আপনি যথেষ্ট স্মার্টও। তা আপনি কবে থেকে চাকরিতে জয়েন করতে পারবেন সেটা যদি বলতেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। স্যার, আমার তো কাল থেকে জয়েন করতেও কোনো সমস্যা নেই। আপনারা যদি বলেন কাল থেকে আমি জয়েন করতে চাই। ঠিক আছে, আপনি আগামীকাল সকাল 10টায় অফিসে চলে আসুন। আমি আপনাকে আপনার সমস্ত কাজ বুঝিয়ে দেব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে কাল থেকে জয়েন করব। এই বলে নীলা এমডি স্যারের কাছ থেকে বিদায় নিয়ে অফিস থেকে বের হয়ে চলে গেল। বাসে এসে প্রতিদিনের মতো সব কাজ শেষ করে আর রাতে যখন আকাশ বাসে আসলো তখন আকাশকে বিষয়টা বলতে চাইলো, কিন্তু আকাশ আজ প্রচণ্ড রেগেছিল, তাই নীলা চাইলেও আকাশকে কিছু বলতে পারল না। আকাশ নিজের কাজকর্ম শেষ করে ঘুমিয়ে পড়লেও তাকে দেখতে প্রচণ্ড রাগান্বিত দেখাচ্ছিল, তাই নীলা আর নিজের থেকে তার সঙ্গে কথা বলার চেষ্টাও করলো না। পরের দিন সকালবেলা যত সময় ঘুম থেকে উঠে নীলা আকাশ এবং তার জন্য নাস্তা তৈরি করলো। আকাশকে ঘুম থেকে ডেকে ডেকে তুললো, আর তারপর দুজনে মিলে একসঙ্গে নাস্তা করে নীলা আকাশের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো। এদিকে আকাশও কিছু সময় পর বাসা থেকে বের হয়ে পড়ে আর অফিসে চলে আসে। নীলার রাস্তায় একটা কাজ ছিল, সেটা শেষ করে অফিসে এসে পৌঁছাতে প্রায় সকাল 10:15 বেজে গেল। মানে প্রথম দিন অফিসে আসতে 15 মিনিট লেট হয়ে গেল। নীলা তাড়াহুড়ো করে অফিসের ভিতরে ঢুকে রিসেপশনে আসতেই রিসেপশনে জিজ্ঞাসা করে, এক্সকিউজ মি, এমডি স্যার কি চলে এসেছেন? না ম্যাডাম, স্যার এখনও আসেননি। যাই হোক, আমার ভাগ্যটা ভালো। প্রথম দিন অফিসে এসে ভেবেছিলাম এমডি স্যারের কাছ থেকে বকা শুনতে হবে, কিন্তু তারা এখনো আসেননি। ভালোই হলো। এই বলে নীলা রিসেপশনেই অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে এমডি স্যার চলে আসলো আর পিয়ন এসে নীলাকে এমডির কেবিনে নিয়ে গেল। নীলা এমডি স্যারকে সালাম দিয়ে কেবিনের ভিতরে প্রবেশ করলো, আর তারপরেই এমডি স্যার নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ও মিস নীলা, আপনি চলে এসেছেন? হ্যাঁ স্যার, চলে এসেছি। তবে আপনার একটু ভুল হচ্ছে কোথাও, আমি বিবাহিত। ও আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। যাই হোক, চলুন আমি আপনাকে আপনার কাজ বুঝিয়ে দেই। এই বলে এমডি স্যার নীলাকে নিয়ে নিজের কেবিন থেকে বের হলেন আর পাশের একটা কেবিনে চলে আসলেন। এমডি স্যার নীলাকে নিয়ে সেই কেবিনে প্রবেশ করলো আর তখনই বলতে লাগলো, মিস্টার আকাশ, ইনি হলেন মিসেস নীলা। এখন থেকে উনি আপনার সঙ্গে কাজ করবেন। এমডি স্যারের কথা শুনে আকাশ কম্পিউটারের কাজ ফেলে রেখে উঠে দাঁড়ায় আর স্যারের দিকে তাকিয়ে সে তো পুরো অবাক। স্যারের সাথে এটা কাকে দেখছে? নীলা, মানে তার বউ, কিন্তু এখানে কি করছে? তখনই আকাশ নীলাকে প্রশ্ন করতে থাকে, আরে নীলা, কি ব্যাপার, তুমি এখানে কেন? আকাশের এমন কথা শুনে এমডি স্যার নীলাকে বলতে লাগলো, মিসেস নীলা, আপনি কি ওনাকে চেনেন নাকি? নীলা কিছু বলতে চাইছিল, কিন্তু আকাশ তাকে সেই কথাটা বলার সুযোগ না দিয়ে নিজেই বলতে লাগলো, স্যার, উনি আমার স্ত্রী। কিন্তু নীলা, তুমি এখানে কি করছো? তোমাকে আমি বলেছিলাম আমি বেশ কয়েকটা থেকে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি, আর এই অফিসেই আমার চাকরিটা হয়ে গেছে, তাই তো আজ থেকে চাকরিতে জয়েন করতে আসলাম। এমন কথা শুনে এমডি স্যার বলতে লাগলো, ও আচ্ছা, এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছি। আপনারা হাজব্যান্ড ওয়াইফ, তাহলে ভালোই হলো। দুজনে একসঙ্গে একই অফিসে চাকরি করবেন, দুজনের সময়টাও ভালো কাটবে আর দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হবে। স্যার, সেরকম কোনো ব্যাপার না। বাসায় একা একা থাকতাম, খুব বোরিং লাগতো, তাই চাকরি নেওয়া, শুধু সময় কাটানোর জন্য। এই বলে নীলা কথাটাকে ঘুরিয়ে নিল আর তখনই এমডি স্যার নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনারা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ, তাহলে তো আর আমার এখানে কোনো কিছু বলার নেই। মিস্টার আকাশ, আপনি নিশ্চয় আপনার স্ত্রীকে সমস্ত ব্যাপারে সহযোগিতা করবেন। আশা করি এ ব্যাপারে আপনাকে আমার আর কিছুই বলতে হবে না। স্যার, আমার মনে হয় আমার চাইতে এই ব্যাপারটা আপনি যদি ওনাকে বুঝিয়ে দিতেন তাহলে একটু বেশি ভালো হতো। কিন্তু সেটা আমার বাড়িতে, অফিসে আমার সহকর্মী হয়ে থাকুক। এটা আপনি একদম ঠিক বলেছেন। অফিস কাজের জায়গা, এখানে কোনো সম্পর্ক তৈরি করার জায়গা না, বা সম্পর্ক কন্টিনিউ করার জায়গা নয়। কাজের জায়গাতে কাজকেই প্রাধান্য দিতে হবে। হ্যাঁ স্যার, এখানে আমরা সহকর্মী, এর বেশি কিছুই না। তখনই এমডি স্যার নিজেই নীলাকে সমস্ত কাজ বুঝিয়ে দিলেন আর তারপর আকাশের পাশের কেবিনে নীলাকে বসিয়ে দিলেন।
নীলা সেদিন সারাদিন কাজ করলো, আর রাত 8টায় যখন অফিস ছুটি হলো বাসায় চলে এলো। অফিসে ছিল আজ তার প্রথম দিন। পূর্ব কোনো চাকরির অভিজ্ঞতা না থাকায় অফিসের কাজে নীলা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে। বাসায় এসে কাপড় চোপড় চেঞ্জ করে একটু বিছানায় শুয়েছে। তখনই আকাশ পাশে এসে নিজে কাপড় চোপড় চেঞ্জ করে। তখনই নীলাকে বলতে থাকে, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, আমার জন্য তাড়াতাড়ি 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসো। দেখতে তো আমার শরীরটা খারাপ লাগছে। আজকেই প্রথম দিন চাকরি করতে গিয়েছিলাম, আর সারাদিন ডিউটি করে তারপরে বাসায় এসেছি। তুমি একটু নিচে 1 কাপ চা বানিয়ে খাও, নয়তো একটু অপেক্ষা করো, আমার শরীরটা একটু ঠিক হলে তারপর বানিয়ে দিচ্ছি। কথাটা শোনা মাত্রই মুহূর্তের মধ্যে রাগে ফায়ার হয়ে গেল আকাশ। আর তারপরেই প্রচন্ড পরিমাণে খেপে গিয়ে নীলাকে বলতে লাগলো, ফাইজলামো করার কোনো জায়গা খুঁজে পাচ্ছ না তাই না? তোমাকে আমি বলেছিলাম না যদি চাকরি করো তাহলে ঘর আর অফিস দুটোই তোমাকে সামলাতে হবে? আমি কোনো কথা শুনতে চাই না। জাস্ট 10 মিনিটের মধ্যে আমার কফি চাই। এর থেকে 10 সেকেন্ড দেরি হলে তোমার কপাল খারাপই আছে, এটা আমি তোমাকে বলে দিচ্ছি। প্রচন্ড পরিমাণ শরীর খারাপ লাগার পরেও নীলা আর কোনো কথা না বলে চুপচাপ বিছানা থেকে উঠে কিচেনে চলে গেল। আর তারপর 2 কাপ কফি বানিয়ে নিয়ে বেডরুমে ঢুকলো। 1 কাপ আকাশের হাতে দিয়ে অন্য কাপ নিজের জন্য রেখে দিল, আর ব্যালকনিতে গিয়ে বসে সেটা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন আকাশ বলতে লাগলো, রান্না শেষ করেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি রান্না কখন শেষ করব? এই তো দেখতে পেলে কিছুক্ষণ আগেই অফিস থেকে এসেছি। রান্না করার জন্য তো নির্দিষ্ট একটা সময় লাগে নাকি? আমি একটু বিশ্রাম নিয়ে নেই, তারপর আমি রান্নাটা করছি। আমি কোনো কথা শুনতে চাই না, আমার শরীর বড্ড ক্লান্ত লাগছে। তুমি তো খুব ভালো করে জানো আমি প্রতিদিন অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে যাই। তাহলে আজ কেন তার অন্যটা হবে? আমি আমার সময় মতো খাবার চাই। তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আকাশের এমন ব্যবহার নীলাকে প্রচন্ড পরিমাণে ব্যথিত করল। কিন্তু তারপরেও নীলা কোনো প্রকার কথার উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে উঠে কিচেনে চলে গেল। কফিটা আর খাওয়া হলো না, সেটা ব্যালকনিতে রয়ে গেল। নীলা রান্না শেষ করে তারপর আকাশকে খাবার খেতে দিল। আকাশ খাবার খেয়ে সোজা রুমে গিয়ে শুয়ে পড়ল। এদিকে নীলা রান্না শেষ করে তারপর আকাশকে খাবার খেতে দিল। আকাশ খাবার খেয়ে সোজা রুমে গিয়ে শুয়ে পড়ল। এদিকে নীলা এখনো কোনো কিছুই খায়নি, তার খুবই খারাপ লাগছে। তাই সে খাবার না খেয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে বেডরুমে চলে গেল। বিছানায় শুতে যাবে ঠিক তখনই আকাশ ঘুম ঘুম চোখে নীলাকে বলতে থাকে, আমার পাগুলো প্রচণ্ড ব্যথা করছে, আমার পাগুলি একটু টিপে দাও তো। নীলার ততক্ষণে কান্না চলে আসার উপক্রম, কিন্তু কি আর করবে, কিছুই করার নেই। আকাশ তার স্বামী, আকাশ তাকে যা বলবে তাকে তাই মেনে চলতে হবে। তাই নীলা কোনো কথা না বলে চুপচাপ আকাশের পা টিপে দিতে লাগলো। আর এভাবে দেখতে দেখতে রাত 1টার কাছাকাছি বেজে গেল। নীলা তখন সেখানেই ঘুমিয়ে পড়ল। রাত 3টার দিকে যখন আকাশে ঘুম ভাঙলো তখন দেখতে পেল নীলা সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়েছে। সে তখন নীলাকে ঠিক করে শুয়ে দিয়ে নিজে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে নীলা তাড়াহুড়ো করে নাস্তা বানায়, আর তারপর আকাশকে সবকিছু রেডি করে দিয়ে নিজে খাবার খেতে বসে গেল। তখনই আকাশ খাবার খেতে খেতে নীলাকে বলতে লাগলো, এগুলো কি বানিয়েছো? এভাবে কেউ খাবার বানায়? এগুলোতে না আছে স্বাদ না আছে গন্ধ। যাও আমার জন্য একটা ডিম ভাজি করে নিয়ে আসো। এদিকে নীলা কখন খাবার খেতে বসেছিল, কিন্তু খাবার আর তার মুখ পর্যন্ত পৌঁছালো না। আকাশের কথা শুনে সে বাধ্য হয়ে খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেল, আর তারপর আকাশকে ডিম ভাজি করে দিল। ততক্ষণে আকাশ খাওয়া শেষ করে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, কিন্তু নীলার এখনো কিছুই খাওয়া হয়নি। তাই সে বাধ্য হয়ে খাবারটা প্যাক করে নিল। অফিসে গিয়ে সময় পেলে খেয়ে নিবে, আর তারপরেই বাসা থেকে বের হয়ে গেল। আরও বড় কিছু অপেক্ষা করছিল নীলার জন্য। অফিসে আসার পর সে অফিসে এসে থেকে আজ এমডি স্যার আসেনি, কিন্তু বেশ কয়েকটা কাজ সে কোনোভাবেই বুঝতে পারছিল না। তাই সে বাধ্য হয়ে আকাশের কেবিনে চলে গেল। আকাশ তখন নিজের কাজ করছিল। তখনই নীলা আকাশের কেবিনে প্রবেশ করে। আকাশ নীলাকে দেখেও না দেখার ভান করে নিজের মতো নিজের কাজ করতে থাকে। তখনই নীলা আকাশকে বলে, আকাশ, আমি এই কাজটা বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দেবে? মিসেস নীলা, এটা অফিস, আর এখানে আমি আপনার সিনিয়র, কথাটা ভুলে যাবেন না। তাছাড়া আমি আপনার স্বামী নই যে আপনি আমাকে তুমি করে বলছেন। আই এম সো সরি, আমি বুঝতে পারিনি। তা মিস্টার আকাশ, আমাকে এই কাজটা একটু বুঝিয়ে দেন। আমি স্যার আজ অফিসে আসেননি, তাই বাধ্য হয়ে আপনার কাছে আসতে হলো। আই এম সরি ম্যাডাম, আমি আপনাকে কোনো কাজ বুঝিয়ে দিতে পারলাম না, কারণ এমডি স্যার নিজের দায়িত্ব নিয়েছেন আপনাকে সমস্ত কাজ বুঝিয়ে দিবেন বলে। তাছাড়া এখানে কাজের দিক দিয়ে আমি আপনার সিনিয়র হলেও আপনার বেতন আমার চাইতে একটু বেশি, তাই আপনাকে এ ব্যাপারে আমি কোনো সাহায্য করতে পারলাম না। নিজের কাজটা শেষ করতে পারলে করুন, নয়তো নাই, তাতে আমার কিছুই যায় আসে না।
এই বলে আকাশ নীলাকে কাজটা আর করে দিল না। নীলা বাধ্য হয়ে আকাশের কেবিন থেকে নিজের কেবিনে চলে গেল, আর অনেক চেষ্টার পর অবশেষে সফলভাবে কাজটা করতে পারলো। এভাবেই চলতে থাকে তাদের নিত্যদিনকার রুটিন। তাদের মধ্যে যেন সাপে নেউলের মতো সম্পর্ক, একজন আরেকজনের পিছনে লেগেই থাকে। তবে নীলা যথেষ্ট মানিয়ে নেওয়ার চেষ্টা করত, কিন্তু এখন আকাশ সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আজ শুক্রবার দুজনেই বাসায়। তখনই হঠাৎ করে আকাশের আম্মু আকাশকে কল করে। কি অবস্থা বাবা, কেমন আছিস? এই তো আম্মু, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তোমাদের কি অবস্থা? তোমরা কেমন আছো? অনেক দিন তো হয়ে গেল, আমাকে ফোন টোন দাও না। তুই ব্যস্ত থাকিস তাই তোকে ফোন দেওয়া হয় না। তাছাড়া বৌমার নাম্বারটাও তো আমার কাছে নেই, তাই চাইলেও বৌমাকে ফোন দিতে পারি না। যাই হোক, তোকে একটা কথা বলার জন্য ফোন করেছি। তোর বাবার শরীরটা ভালো যাচ্ছে না, ভাবছি শহরে নিয়ে ডাক্তার দেখাবো। তুই কি একটু সময় দিতে পারবি? ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি আব্বুকে নিয়ে চলে আসো, আমি ডাক্তারের সিরিয়াল দিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামী সপ্তাহে তোর বাসাতে আসছি। বৌমাকে খবরটা জানিয়ে রাখিস। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা চলে আসো, আমি সব কিছু ম্যানেজ করে রাখবো। এই বলে আকাশ ফোনটা কেটে দিল। আর এদিকে নীলা তখন নিজের রুমে বসে বসে গল্পের বই পড়ছিল। আকাশ রুমে প্রবেশ করে আর তখনই নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগে। আগামী সপ্তাহে আব্বু আম্মু এখানে আসবে, আব্বুর শরীর ভালো যাচ্ছে না, ওনাকে ডাক্তার দেখাতে হবে। ও আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওনারা যে কয়দিন থাকবে সেই কয়দিন না হয় আমি ওনাদের জন্য বাইরে থেকে খাবার অর্ডার করে নেব। আর ইউ সিরিয়াসলি ম্যাড? আমার বাবার শরীরের অবস্থা ভালো নয়, উনি ডাক্তার দেখাতে এখানে আসছেন কোনো শুটিং করতে নয়। উনি কেন বাইরের খাবার খাবেন? আচ্ছা ঠিক আছে, আমি কোনো একটা ব্যবস্থা করে নেব, তুমি প্লিজ এইভাবে উত্তর দিও না। আকাশ তখন কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে নীলা মনে মনে ভাবতে লাগলো, শাশুড়ি এখানে আসে তাহলে তো সে মহা ঝামেলায় পড়ে যাবে। একদিকে নতুন চাকরি, অন্যদিকে নতুন শ্বশুর শাশুড়ি, কোনটা সামলাবে সেটাই বুঝতে পারছে না। কিন্তু এভাবে ভেঙে পড়লে চলবে না, কিছু তো একটা করতেই হবে। তাই নীলা মনে মনে চিন্তা করতে লাগলো, সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে আর সবার জন্য 2 বেলা রান্না করে রেখে তারপর অফিসে যাবে। দেখতে দেখতে 1 সপ্তাহ সময় কেটে গেল। আজ নীলার শ্বশুর শাশুড়ি দুজনেই ঢাকায় আসবেন। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আকাশ নীলাকে বলতে লাগলো, আজকে আব্বু আম্মু এখানে আসছে, আমার অফিসে কাজ আছে, আমি বাসায় থাকতে পারবো না, তুমি আব্বু আম্মুকে স্টেশন থেকে রিসিভ করে নিও। আরে এটা তুমি কেমন কথা বলছো? তোমার যেমন অফিস আছে তেমনি আমারও তো অফিস আছে। আমি তো অফিস পেলে বাসায় থাকতে পারি না। তাছাড়া আমার নতুন চাকরি, এই অবস্থায় যদি আমি অফিসে না গিয়ে বাসায় থাকি তাহলে আমার চাকরিতে সমস্যা হবে। তোমাকে বলেছিলাম নাকি চাকরি করতে? তোমাকে তো বলেছিলাম বাসায় থাকতে, কিন্তু তুমি তো আমার কোনো কথা শোনোনি, নিজেই গেছো চাকরি করতে। এখন তুমি কিভাবে কি সামলাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি তোমাকে এ ব্যাপারে কোনো কিছুই বলতে পারবো না। সো আই এম সরি, আমাকে এসব ব্যাপারে কোনো কথা বলে লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছুই করতে হবে না, আমি দেখছি কিভাবে কি করা যায়। ইনশাআল্লাহ আল্লাহর রহমত হলে সবটা ম্যানেজ করে নিব। এই বলে নীলা আকাশের সঙ্গে কথা না বাড়িয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। দুপুর 1টার দিকে নীলা আকাশের কেবিনে গেল আর তারপর আকাশকে বলতে লাগলো, আব্বু আম্মুর ফোন নাম্বারটা দাও, আমি তাদের সঙ্গে ফোন করে দেখে নিই তারা কোন পর্যন্ত এসেছে। এই বলে নীলা আকাশের কাছ থেকে তার আব্বুর ফোন নাম্বারটা নিয়ে নিল। আর তারপরে তার আব্বুর নাম্বারে ফোন দিয়ে জানতে পারলো তারা কাছাকাছি চলে এসেছে। তাই নীলা এমডি স্যারের কাছ থেকে ছুটি নিয়ে তাদেরকে রিসিভ করার জন্য স্টেশনে চলে গেল। আর তারপর কিছুক্ষণ পরেই তাদের নিয়ে বাসে চলে আসে। বাসে এসে নীলা তার শ্বশুর শাশুড়ির খেদমত করতে ব্যস্ত হয়ে পড়ে। সে তাদের সকল রকম খেয়াল এবং যত্ন করতে থাকে। এদিকে রাত 8টায় বাসায় ফিরে আসে আকাশ। বাসে এসে সে তার মা বাবার সঙ্গে কথা বলতে চলে যায়। মা বাবার সঙ্গে কথা বলা শেষ হলে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মোবাইল টিপতে থাকে। এই ব্যাপারগুলো লক্ষ্য করতে থাকে তার আম্মু। এদিকে নীলা সেই দুপুর থেকেই কাজ করে চলেছে। রাতের বেলা সবাইকে খাওয়া দাওয়ার কাজ শেষ করে নীলা নিজের খাওয়া দাওয়া সেরে তারপর রুমে যেতে যেতে প্রায় 12টার কাছাকাছি বেজে যায়। তখনই আকাশ তাকে বলতে থাকে, আমার গরুর মাংস আর খিচুড়ি খেতে ইচ্ছে করছে, সকালবেলা গরুর মাংস আর খিচুড়ি রান্না করবে। আব্বু আম্মু দেশি মুরগির মাংস কত পছন্দ করে, তুমি তাদের জন্য দেশি মুরগি আর পোলাও রান্না করবে, সেই সঙ্গে ইলিশ মাছের ভুনা করবে এবং চিংড়ির মালাইকারি। দেখো সকালে তোমারও যেমন অফিস আছে আমারও তেমন অফিস আছে, এতগুলো রান্না আমি করতে পারবো না। শুধু আব্বু আম্মুর জন্য পোলাও, মাংস আর ইলিশ মাছটা রান্না করতে পারবো।
ইউ জাস্ট আমার মুখের উপর কথা বলতে তুমি তোমার এত বড় সাহস। আমি কোনো কথা শুনতে চাই না, যেটা বলেছি সেটাই হবে। তুমি আব্বু আম্মুর জন্য রান্না করবে আর আমার জন্য রান্না করবে, কিভাবে কি করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি কোনো কথা শুনবো না। অনেক জোরে ধমক দিয়ে নীলাকে কথাটা বলে আকাশ। নীলা তখন আর আকাশের মুখের উপর কোনো কথা বলে সাহস পেল না। আচ্ছা ঠিক আছে, এই কথাটা বলি বিছানার অপর পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ফজরের আজান দিতেই নীলা ঘুম থেকে উঠে যায়। ফজরের নামাজ শেষ করে রান্নাঘরে ঢুকে গেল। অনেক কষ্টে রান্নাটা শেষ করলো। তারপর সবাইকে নাস্তা টেবিলে ডেকে নিল। খাওয়া দাওয়া শেষ হলে আকাশ অফিসের জন্য রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যায়। আর কিছুক্ষণ পর নীলাও রেডি হয়ে তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিতে যাবে। তখনই তার শাশুড়ি তাকে বলতে থাকে, বৌমা, তুমি ওকে চাকরি করছো নাকি? সেটা আমাদের বলবে না? আসলে আম্মু এই কয়দিন হলো চাকরি নিয়েছি। আপনার ছেলে তো সারাদিন বাসায় থাকে না, একা একা বাসায় থাকতে আমার ভালো লাগতো না। কথা বলার জন্য কাউকে পেতাম না, তাই সময় কাটানোর জন্য চাকরিটা নেওয়া। তুমি নিজে কিছু একটা করছো, সেটা তো ভালো কথা, কিন্তু তাই বলে সারাদিন অফিসের কাজ করে বাসায় এসে এত কাজ করছো, আমি তো এটা বুঝতেই পারিনি। আমি তো ভেবেছিলাম তুমি বাসাতেই থাকো, তাই আর কিছু বলিনি। না আম্মু, আসলে আমার কাজ করতে ক্লান্তি লাগে না, তাই অফিস শেষ করে নেট দিতেই বাসায় এসে সব কাজ করতে পারি। যাই হোক, আমি আপনাদের দুপুরের খাবার তৈরি করে রেখে গেছি, আপনারা একটু কষ্ট করে খাবারটা খেয়ে নেবেন, আর তারপর আমি বাসায় এসে রাতের খাবার তৈরি করব। কিন্তু হ্যাঁ, সাবধান, আপনি কিন্তু কোনো কাজে হাত লাগাতে যাবেন না, তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। কিন্তু বৌমা, তুমি এত কিছু কিভাবে সামলাবে? আমি এখনো বুড়ো হয়ে যাইনি, আমার এখনো কাজ করার মতো সামর্থ্য শক্তি আছে আমার শরীরে। আম্মু, আমি কিন্তু খুব রেগে যাব বলে দিলাম। আমি কি বললাম আপনি শুনতে পাননি? আপনি কোনো কাজ করবেন না, আমি অফিস থেকে এসে সব কাজ করব। এই বলে নীলা অফিসে চলে গেল। আর গতকাল বাসায় আসার পর থেকে এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সব ঘটনাগুলোই আকাশের আম্মুকে প্রচণ্ড পরিমাণ ভাবিয়ে তুলেছে। ওনার ছেলে আর ছেলের বউ দুজনেই বাইরে চাকরি করছে, কিন্তু ছেলে বাসায় এসে রাজার হালে চলছে, আর বৌমাকে বাসায় এসে কাজের মেয়ের মতো কাজ করতে হচ্ছে। মনে মনে ভাবলেন আজ ছেলে পাশে আসার পর ছেলের সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন। যেমন চিন্তা তেমনই কাজ। অফিস থেকে যখন আকাশ বাসায় আসলো তখনই তার আম্মু তাকে বলতে লাগলো, কি ব্যাপার বাবা, এই শিক্ষা দিয়ে তোকে বড় করেছি, আমার ভাবতেও অবাক লাগছে তুই বৌমার সঙ্গে এরকম খারাপ আচরণ করিস। তোমার আবার কি হলো? তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলো তো শুনি। কাল থেকে বাসায় আসার পর থেকে যেই সব কিছু দেখছি, সেই সব কিছু দেখে তো আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমার ছেলে এতটা নিচে নামতে পারে, নিজের বইয়ের সঙ্গে এত খারাপ আচরণ করতে পারে। আম্মু, ওরে কি আমি বলছি নাকি বাইরে গিয়ে চাকরি করার জন্য? ও তো নিজেই গেছে চাকরি করতে। বাসায় থাকতে নাকি তার ভালো লাগে না, সেই জন্যই চাকরি করতে গেছে। তাছাড়া তার বেতনের টাকা থেকে একটা পয়সাও আমি খরচ করি না। দেখ, তার চাকরি করা নিয়ে আমার কোনো সমস্যা নেই, সে একটা শিক্ষিত মেয়ে, চাইলেই চাকরি করতে পারে। তাছাড়া দুজনেই যেখানে চাকরি করছো সেখানে দুজন দুজনকে সহযোগিতা করতেই পারো। সে সারাদিন অফিস শেষ করে বাসায় এসে কাজ করে, কই তুমি তো বাসায় এসে কোনো কাজ করো না কেন? তাকে কি তুমি কোনো সহযোগিতা করতে পারো না? আম্মু, সারাদিন কাজ করে আমার শরীর খুবই ক্লান্ত থাকে, তাই আমি বাসায় এসে কোনো কাজ করতে পারি না। তাছাড়া আমি তাকে আগেই এসব বলেছি, সে যদি অফিসে কাজ করে তারপরও বাসায় এসে সব কাজ তাকেই করতে হবে। আমি তাকে কোনো কাজে সাহায্য করব না। সে তো সব কিছু জেনে শুনে তারপরই চাকরি নিয়েছে। ছি আকাশ, তোমার মানসিকতা এতটা নিচে, আমি এটা ভাবতেও পারছি না। তোমার বাবাকে দেখেছো? আমি কিন্তু কখনোই চাকরি করতাম না, কিন্তু তোমার বাবা সারাদিন কাজ শেষে বাসায় এসে আমাকে সমস্ত কাজে সাহায্য করত। আর সেই তুমি কিনা বইয়ের সঙ্গে এত খারাপ আচরণ করো। আমার তো সন্দেহ হচ্ছে তুমি আরো কিছু করো, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। মেয়েটা তোমার চাইতে কিন্তু কোনো দিক থেকে কম নয়। শুধু গ্রামের মেয়ে বলে অবহেলা করো না। সে যথেষ্ট শিক্ষিত, সুন্দরী এবং স্মার্ট একটা মেয়ে, তাই তাকে গুরুত্ব দিতে শিখো। মা বাবার বলা কথাগুলো বেশ কিছুক্ষণ মনোযোগ দিয়ে চিন্তা করলো আকাশ। হ্যাঁ সত্যি তো, সে নীলাকে অনেক অবহেলা করছে, সব দিক থেকে নীলার উপর অনেক অত্যাচার করছে, কিন্তু এরকমটা তো আর চলতে পারে না। তাই আকাশ তার মা বাবাকে বলল, আই এম সরি, আমার সত্যি ভুল হয়ে গেছে, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই এমন করব না। এখন থেকে নীলাকে যথেষ্ট সম্মান করব এবং ভালোবাসবো তাকে, আর কখনোই অবহেলা করব না।
আমাদেরকে সরি বলে কোনো লাভ নেই। তুমি তোমার বউয়ের কাছে যাও, তাকে সরি বলো এবং তার সঙ্গে সম্পর্কটা ঠিক করে নাও। এটাই আমাদের শেষ কথা। দেখো, তুমি যেমন তোমার ফ্যামিলি ছেড়ে দূরে এসে চাকরি করতে, সেও কিন্তু তোমার জন্য তার ফ্যামিলি সব কিছু ছেড়ে এত দূরে চলে এসেছে। তাই তাকে তার প্রাপ্য সম্মানটুকু বুঝিয়ে দাও। ঠিক আছে আব্বু, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে আকাশ তার আব্বু আম্মুর রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসে। নীলা তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। আকাশকে রুমে প্রবেশ করতে দেখে নীলা চুলটাকে কোনো রকমে খোপা করে নিয়ে বলতে লাগলো, তোমার কিছু লাগবে? তখনই আকাশ রুমের দরজাটা বন্ধ করে দিয়ে নীলার দিকে এগিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, হ্যাঁ লাগবে তো অবশ্যই, তবে তোমাকে লাগবে আমার বউটাকে। মানে কি বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না। তোমার মাথা ঠিক আছে তো? মাথা এতদিন খারাপ ছিল, কিন্তু এখন সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। আমার বউটার সঙ্গে এতদিন যত অন্যায় করেছি, যত অবিচার করেছি, সব কিছুর জন্য ক্ষমা চাই। সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে আর কখনো তোমার সঙ্গে এরকম করব না। এখন থেকে তোমাকে যথেষ্ট ভালোবাসবো, সম্মান করব এবং তোমার কাছে যথেষ্ট সহযোগিতা করব। কি হয়েছে তোমার? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলো না আমাকে কি হয়েছে। বললাম তো আমার কিছুই হয়নি, শুধু আমার বউটাকে একটু ভালোবাসবো, যেটা এতদিন বাসিনি। এই বলে আকাশ নীলার হাত ধরে টান দিয়ে নীলাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিল আর তারপর বলতে লাগলো, আই এম সো সরি বউ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এতদিন তোমার সঙ্গে যত অন্যায় করেছি সব কিছুর জন্য আমি ক্ষমা চাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? কিছুই হয়নি, বলো তুমি আমাকে ক্ষমা করবে না? আরে যেখানে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, সেখানে আমি তোমাকে ক্ষমা কি করে করব বলো? বউ, আমি জানি তুমি আমার উপর অভিমান করে আছো। এতদিন তোমার সঙ্গে আমি কত অন্যায় করেছি, কত অবিচার করেছি, কত অবহেলা করেছি। প্লিজ, তুমি তো আমার বউ, তুমি তো আমাকে ভালোবাসো। আমাকে ক্ষমা করে দাও, এই একবার, শেষবারের মতো। আর কখনো তোমার সঙ্গে এমন করব না। এই যে তোমাকে ছুঁয়ে প্রমিস করছি। এই বলে নীলার কাছে বাচ্চাদের মতো বায়না করতে থাকে আকাশ। নীলা তখন বুঝতে পারে আকাশ আসলেই অনুতপ্ত। তাই সে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে আকাশের বুকে মাথা রেখে বলতে থাকে, তোমার প্রতি কোনো অভিযোগ নেই প্রিয় স্বামী। তুমি আমার জীবনে প্রথম পুরুষ যাকে আমি মন থেকে ভালোবেসেছি। তোমার প্রতি আমার কখনো কোনো অভিযোগ থাকতে পারে না। ভীষণ ভালোবাসি তোমায়। তুমি শুধু তোমার ভালোবাসায় আমাকে আগলে রেখো, তাহলেই হবে। তারপর আমার আর কিছুই চাই না। সারা জীবন আমি তোমায় আমার ভালোবাসায় আগলে রাখবো, যে ভালোবাসায় কখনো জং ধরবে না। পৃথিবীর বুকে এমন এক ভালোবাসার ইতিহাস তৈরি করে রেখে যাব, যা চির অমর হয়ে থাকবে। এই বলে তারা দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আর অবহেলা থেকে নতুন এক ভালোবাসার সৃষ্টি করে।